বিন্তির বয়স মাত্র 14, আর ওর সাথে আমার বিয়ে ঠিক করছেন কেন? বিন্তি এখনো ঠিক করে নিজের কাপড় পরতে পারে না, আর সেই মেয়ে হবে আমার বউ? আব্বু, আমি বিন্তিকে বিয়ে করতে পারবো না। এত ছোট মেয়েকে বিয়ে করলে বন্ধুরা আর সমাজ কি বলবে? 1 মাস পরে বিন্তির বয়স 15 হবে। আর তোকে কে বলেছে বিন্তি কাপড় পরতে পারে না? বিন্তি কি কাপড় না পরে থাকে? শোনো সৌরভ, বিন্তি হবে তোর বউ। কিন্তু আব্বু। কোনো কিন্তু তিনটু নেই। বিন্তির আব্বাকে আমি কথা দিয়ে এসেছি, ওর সাথে তোর বিয়ে হবে। মা, তুমি তোমার নাতিনকে বোঝাও আর বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলো। শোনো সৌরভ, আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 12। ছোট হাফ প্যান্ট পরে বৌঝি কানামাছি খেলতাম। বিয়ে করে সংসার করার মতো বয়স আমার ছিল না। তোর দাদা আমার সব কিছু বুঝিয়ে আর শিখিয়ে নিয়েছে। আর তুই তো মাশাল্লাহ ভালো বুঝিস বিন্তিকে, সব কিছু শিখিয়ে নিবি। কিন্তু দাদি, তোমাদের সময় আর এখনকার সময় অনেক পার্থক্য আছে। প্লিজ তুমি আব্বুকে বলে বিয়েটা ভেঙে দাও। আর তাছাড়া বিন্তির আব্বা আমার রাজি হলো কি করে বিন্তিকে এখন বিয়ে দিতে? বিন্তির বাবা মা ওরা তোকে অনেক পছন্দ করছে। আর তাছাড়া বিন্তি তো অনেকটা লম্বা আছে, বয়সটা একটু কম। এতে তোদের দুজনকে মানাবে বেশ। এত কথা না বলে বিয়ের জন্য নিজেকে তৈরি কর। বড়নাথ বউ, তুমি সৌরভকে বুঝিয়ে দাও। সৌরভ ভাই আমার, দেখো বাবা মা আর দাদিমা যেহেতু রাজি আছে তুমি বিয়েটা করে নাও। আর বিন্তি তোমার বউ হলে আমি বিন্তিকে সবকিছু বুঝিয়ে দেব। দেখো তোমরা অনেক সুখে থাকবে। ভাবি, তুমিও বলছো ঠিক আছে? সবাই যেহেতু রাজি তাহলে আমার কি? আচ্ছা, তাহলে আব্বুকে বলে দিও আমি বিয়ে করতে রাজি আছি। এই তো আমার লক্ষ্মী ভাই, তাহলে এখন গিয়ে আমি বলছি। হ্যাঁ, যাও। ভাবি অনেক খুশি হয়েছে। আর ভাবি আমাকে ভাই বলে ডাকে কারণ ভাবির কোনো ভাই নেই। আমি রুমে এসে খাটের উপর শুয়ে একটু ভাবতে লাগলাম, বিন্তি আমার বউ, সব দোষ আমার। কেন জানি বিয়ে করতে বলছি, আর বিন্তিকে বাচ্চা বাচ্চা লাগে। রাস্তায় বের হলে বন্ধুরা কি বলবে? দূর, যা বলার বলবে, তাতে আমার কি? নিজের মনে হাজারো প্রশ্ন তৈরি হয়ে গেল। মন খারাপ করে ছাদের উপর গেলাম, কিছুটা একা থাকার চেষ্টা মাত্র। অমনি ভাবি এসেছে। সৌরভ তোমাকে আব্বু নিচে যেতে বলেছে, এসো আমার সাথে। বলে ভাবি আমাকে নিচে নিয়ে এসেছে। আব্বু বলে, সৌরভ শোন, বিন্তিকে আমি, তুই, সবাই তো ছোট থেকেই চিনি। ছোট থেকে অনেক সুন্দর আর লেখাপড়া অনেক ভালো। তুই ওকে একটু বুঝিয়ে নিবি, তাহলে হবে। আমার বয়সের সাথে বিন্তির বয়সের পার্থক্য 11 বছরের। আর বয়সের পার্থক্য তেমন বড় ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো বিন্তি সংসার সম্পর্কে ওর কতটা ধারণা আছে সেই দিক দিয়ে একটু চিন্তা করলে ভালো হতো না? তোর আম্মার সাথে আমার বয়সের পার্থক্য 15 বছরের। তোর আম্মা আমার সাথে কত সুন্দর সংসার করতেছে তা তো তোরা দেখতেছিস। আমি বলি, মন থেকে সব বাজে চিন্তা ছেড়ে দিয়ে বিন্তিকে নিয়ে কি করে সংসার করবি সেই দিকটা একটু চিন্তা করতে থাক। বোমা, তোমরা সবাই রেডি হয়ে নাও। আমরা আগামীকাল সকালে গ্রামের বাড়িতে যাব আর বিন্তিকে আমাদের সাথে বউ করে নিয়ে আসব। ঠিক আছে, আমি সবকিছু গুছিয়ে নিব। সবাই সবার মতো করে চলে গেছে। আমি আকাশের দিকে উপরে তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়েছি। রাতে চিন্তায় আর ঘুম আসেনি। সকালে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে গাড়িতে এসে বসেছি। ভাইয়া অনেক লাকি, ভাবির মতো একটা বউ পেয়েছে। বিন্তি যদি ভাবির মতো হতো তাহলে হবে। সৌরভ, এত চিন্তা করিস না, দেখবি বিন্তি অনেক ভালো হবে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে গাড়িতে এক ঘুম দিয়েছি। ঘুম ভাঙছে একদম গ্রামে, বিন্তিদের বাড়ির সামনে, তাও ভাবির ডাকে। সৌরভ এসে পড়েছি, ঘুম থেকে ওঠো, বোতলের পানিতে মুখটা ধুয়ে নাও। আরে দূর, এসব লাগবে না। গাড়ি থেকে নেমেছি, বিন্তির আব্বু আর কিছু ছোট ছোট ছেলে মেয়ে এসেছে। ওদের সাথে আমরা সবাই বাড়ির ভিতরে গেছি। বাড়িটা অনেক বড়, তবে টিনশেড বিল্ডিং, অনেক মানুষের আনাগোনা। আমাদের মেহমানদারি আয়োজন করেছে বিন্তির বাবা। দোস্ত জাবেদ, তাড়াতাড়ি কাজী আর মৌলভী সাহেবকে এনে শুভ কাজটা সেরে ফেলতে হবে। আমরা আজকে বিন্তিমাকে নিয়ে ঢাকা রওনা হব। জসিম, একটু দেরি হবে, তবে তোর সাথে আমার কিছু কথা আছে।
আগে খাবার শেষ কর, পরে কথা বলছি। কি কথা বল। আর তোকে একটু নার্ভাস লাগছে কেন? কোথায় নার্ভাস লাগছে? আজকে মেয়ের বিয়ে, তাই একটু ইমোশনাল হয়ে আছি। আয়, আগে খাবার দাবার শেষ করে নিবি। খাবো পরে, আগে বিয়েটা করিয়ে দেই। আঙ্কেলকে অনেক অনুরোধ করার পর উনি রাজি হলেন আগে বিয়ে পড়াতে। কিছুক্ষণ পর কাজী আর মৌলভী সাহেব এসে আমার বিয়েটা পড়িয়ে দিয়েছে। তবে এখনও আমি বিন্তিকে দেখিনি। ভাইয়া ভাবি আমার পাশে বসে আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়ার কাজ শেষ। রাত হয়ে গেছে, আজকে আমাদের বাড়িতে থেকে যা। কাল সকালে তোরা ঢাকা চলে যাস, কেমন? কিন্তু কোনো কিন্তু নেই, রাত হয়ে গেছে আর আমি সব কিছুই ব্যবস্থা করছি। আর জসিম, তোর সাথে আমার কিছু কথা আছে, চল। আব্বাকে নিয়ে আমার আঙ্কেল চলে গেছে, আমি বসে আছি। ভাবি আজকে থাকাটা কি জরুরি ছিল? কি করব বলো, আপা তো থাকতে রাজি হয়েছে। তুমি বসো, আমি বিনতির সাথে কথা বলে আসি। ঠিক আছে। ভাইয়া বসে আছে। কিছুক্ষণ পর আব্বু ভাইয়াকে ডেকে নিয়েছে। ভাইয়া আব্বু মিলে কথা বলছে। ওনাদের খুব চিন্তিত মনে হচ্ছে। আমি উঠে যেতেছি, তখনই ভাবি এদিকে এসেছে। সৌরভ, কোথায় যাচ্ছ? ভাইয়া আব্বুকে কেমন চিন্তিত মনে হচ্ছে, ওইদিকে যাচ্ছিলাম। তুমি বসো, আমি যাচ্ছি। ভাবি গেছি, তখন তিনজন মিলে কথা বলছে আর সবাই রুমাল দিয়ে ঘাম মুছতেছে বারে বারে। কিছুক্ষণ পর ভাবি এসেছে। ভাবি, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা নেই। চলো, রাত অনেক হয়েছে। বিনতি তোমার জন্য রুমে অপেক্ষা করছে। ভাবি আর বিনতির ভাবি মিলে আমাকে একটা রুমে নিয়ে গেছে। বলে ওরা চলে গেছে। আমি দরজাটা লাগিয়ে ঘুরে দেখি লম্বা একটা ঘোমটা দিয়ে একজন বউ সেজে বসে আছে। আমি সামনে যেতেই মেয়েটি নিচে নেমে এসে পা ছুঁয়ে সালাম করছে। আমি ধরে উঠাইছি। তখনই আমার বউ দেখে তো পুরাই অবাক হয়ে গেছি। আপনি কে? আর এখানে কি করছেন? এখানে তো বিনতি থাকার কথা। আপনি কি করছেন? আর বিনতি কোথায়? আমার সাথে আপনার বিয়ে হয়েছে। আমি আপনার বউ, আর বিনতি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। মানে কি বলছেন? এত ছোট মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে নাকি? কাকে ছোট বলছেন? বিনতিকে। কিন্তু আমাকে তো কেউ বলেনি আপনার সাথে আমার বিয়ে হয়েছে। বলেননি তো কি হয়েছে? এখন তো দেখছেন আর জানছেন। এবার বলেন আমাকে আপনার কেমন লাগছে? দেখুন, বেশি ওভার স্মার্ট সাজতে যাবেন না বলে দিলাম। সত্যি করে বলেন, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি বিনতির ভাবি হন নাকি? কি ভাবি? আজব কথাবার্তা বলছেন কেন? বলছি তো আপনার সাথে আমার বিয়েটা হয়েছে। বিনতি আমার খালাতো বোন, ওর বিয়ে উপলক্ষে এসেছি ওদের বাড়িতে, আর এসে নিজের বিয়েটা ডেকে আনছি। কি? আমার সাথে এত বড় প্রতারণা? বের করছি। বলে দরজা খুলে দেখি ভাইয়া ভাবি আব্বা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি রে, এমনভাবে বেরিয়ে আসলি কেন? ওরা আমাদের সাথে চিটিং করেছে। বিয়ের দিন পাত্রী বদল করে দিয়েছে। বিনতির জায়গা অন্য একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে। এটা তুই ছাড়া আমরা সবাই জানি। এখন রুমে যা, যা হবার হয়ে গেছে। এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তোর। কি বলছেন এসব কথাবার্তা? বাবা, তুমি ওকে বউ হিসেবে মেনে নাও। ও মেয়ে হিসেবে অনেক ভালো। বিনতির সাথে তোমার বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিনতি যে এমন কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। সৌরভ, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যদি বিনতির সাথে তোর বিয়ে হওয়ার পর বিনতি পালিয়ে যেত, তাহলে কি করতি বল? ভাই, তুমি মেনে নিয়ে ওর সাথে সুন্দর করে সংসার করো। ঠিক আছে, আমি না হয় মেনে নিলাম, কিন্তু আম্মু আর দাদি মেনে নিবেন তো? এটা সবাই মিলে একটু চিন্তা করেন। আমি গিয়ে ঘুমাই। রুমে এসেছি, দেখি বউ আমার মগ দিয়ে পানি ঢালছে খাটের উপর। আরে কি করছেন? বলে আমি ওকে বাধা দিতে যাচ্ছিলাম, আর ঠিক তখনই পা পিছলে পড়ে গেছে। ফ্লোরে হাত দিয়ে দেখি তৈল দিয়ে সবটা ভিজিয়ে রাখছে। ঠিক তখনই নতুন বউ এসে আমার বুকের উপর বসেছে। দরজাটা খুলেই ভাবিকে বলি, ভাবি, তোমরা তোশিবার চুক্তি মেনে তোশিবার সাথে আমার বিয়ে দিয়েছো কেন? এখন তো তোশিবা যা বলবে তাই শুনতে হবে। তোসিবার চুক্তি মানে কি? রাতে যে তোশিবা আমাকে বলছে ওর শর্ত মেনে চুক্তিপত্রে সাইন করে ওকে বিয়ে করেছি। কি? তোসিবা এমনটা বলছে? বরং আমরা চুক্তিপত্র করেছি, কারণ বিয়ের পর তোসিবা যদি বিনতের মতো একই কাজ করে তাহলে এটার জন্য দায়ভার কে নেবে? সেই জন্য কাজী সাহেবকে দিয়ে আমরা একটা চুক্তির নামা করেছি। সবাই সাক্ষী দিয়েছে তোসিবার কারোর সাথে কোনো রিলেশন নেই, আর তোসিবা সেই চুক্তিনামায় সাইন করেছে। এমনকি সেই চুক্তিনামায় লেখা আছে তোমার অনুমতি ছাড়া তোসিবা এক পা বাড়ির বাইরে বের হতে পারবে না। কি বলেন? কিন্তু তোশিবা যে আমাকে তার উল্টাটা বলেছে। এই দেখো সেই চুক্তিপত্র, এখানে তোসিবা সহ সবার সাইন আছে।
আমি কাগজটা হাতে নিয়ে দেখি তোশিবা যা যা বলছে তার কোনো কিছুই নেই, বরং আমি যা বলবো তার সব কিছু ওকে মেনে চলতে হবে। ভাই তোসিবা তোমার সাথে মিথ্যে বলছে। ভালো করেছো আমাকে কথাটা জিজ্ঞেস করে। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা ঢাকায় ফিরে যাব। হ্যাঁ তুমি যাও, আমি ফ্রেশ হচ্ছি। ভাবি চারদিকে চোখ বুলিয়ে দেখছে, কিছু একটা বলতেছিল কিন্তু না বলে চলে গেছে। আমি তো ভাবছি যেই মেয়েটা সারা রাত ঝগড়া করেছে বিনা কারণে, সেই মেয়েটা এমন একটা দৃশ্য দেখে চুপচাপ ওয়াশরুমে চলে গেল আমাকে কিছু না বলে। এবার দেখাবো মজা কাকে বলে। একবার বাড়িতে গিয়ে নেই, কে কাকে অধিকার দেয় সেটা এখন দেখাবো। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে তোশিবাকে ডাকতে লাগলাম, তোশিবা, এই তোশিবা, এক্ষুনি ওয়াশরুম থেকে বেরোবে বলে দিলাম। ভিতর থেকে তোশিবা বলছে, আমার দেরি হবে আর এতটা আওয়াজ হচ্ছে কেন? আস্তে আস্তে কথা বলেন। দরজাটা খুলো, এরপর দেখবে আওয়াজ কাকে বলে। জোরে জোরে ডাকতে আরম্ভ করেছি, তখনই তোশিবা দরজাটা খুলেছে। একটুখানি শুধু মুখটা দেখা যাচ্ছে। তোশিবা, তুমি রাতে আমার সাথে মিথ্যা বলছো কেন? আপনি থেকে সোজা তুমি বলছেন, কারণটা কি? আর এমনভাবে চেঁচাচ্ছেন কেন? চুক্তির কথাগুলো কি ভুলে গেছেন? কিসের চুক্তি? ভাবি আমাকে সবটা বলে দিয়েছে। রাতে আমার সাথে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে তোমার লজ্জা করেনি? তার মানে সব জেনে গেছেন? হ্যাঁ। যাক, তাহলে তো ভালোই। আমি মজা করেছিলাম, আমাকে এবার ফ্রেশ হতে দেন। ধরাকে রং বদল করে নিয়েছো? বের করছি তোমার মজা। বলে তোশিবাকে ওয়াশরুম থেকে টেনে বের করেছি। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি ফ্রেশ হব আগে, এরপর তুমি হবে। আমি ভেজা কাপড়ে থাকলে আমার ঠান্ডা লাগবে, প্লিজ আমার কথাটা শোনেন। তোমার কথা আমি শুনবো, এত তাড়া কিসের? সবে তো শুরু হয়েছে। তোমাকে ভেজা কাপড়ে দারুণ লাগছে, দাঁড়িয়ে থাকো কেমন? তোশিবা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে 30 মিনিটের বেশি সময় ইচ্ছে করে ফ্রেশ হয়েছি। বের হয়ে দেখি তোশিবা হাঁচি দিতেছে। বাহ, এখন তোমাকে অনেকটা পাগলি পাগলি লাগছে। যাও এবার গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি বলেছি আমার ঠান্ডা লাগবে, তাও আপনি এমনটা করছেন। মনে নেই ফ্লোরে তৈল দিয়ে রাখার কথা, আমার বুকের উপর বসে গলা টিপে ধরার কথা? তুমি যে শর্তগুলি বলছো আমি ঠিক তার উল্টাটা করব। সত্যি আমি মজা করেছি। আমি তো বুঝতে চাইছি আপনি মানুষ হিসেবে কতটা কেমন। তার মানে এমনভাবে? যাও এখন গিয়ে তৈরি হয়ে নাও, আমরা ঢাকা যাব। রাতে যা হয়েছে তার জন্য যদি আপনি এমনটা করেন, তাহলে তো আপনার বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। সেইটা তোমার ব্যাপার, এখন সামনে থেকে সরো, আমি বের হব। তোশিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি বাহিরে এসেছি। ভাবি, ভাইয়া আর আব্বা দাঁড়িয়ে কথা বলছে। সরা ভাই, তোকে তোশিবার বাবা মায়ের সাথে আলাপ করিয়ে পরিচয় করিয়ে দিই। আব্বা আমাকে নিয়ে গেছে ওনাদের কাছে। বিয়ান সাহেব, এই হলো আপনাদের জামাই। আসসালামু আলাইকুম। ওনারা সালামের উত্তর নিয়ে আমার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলছে। বাবা, আমার মেয়েটা একটু জেদি, নিজের উপর রাগটা বেশি করে। ওর দ্বারা কোনো রকম কষ্ট পেলে ওকে ক্ষমা করে দিও, আর তোশিবাকে বুঝিয়ে নিও, কেমন? আপনারা কোনো চিন্তা করবেন না, যদিও বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ভাবে হয়েছে, আমরা তোশিবাকে মানিয়ে নিব। তখনই তোশিবা এসেছে আমাদের সামনে। আয় মা, তাসিবা এদিকে আয়। তোশিবা এগিয়ে গেছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। তোশিবার হাতটা আমার হাতে দিয়ে বলে, তাসিবাকে তোমার হাতে তুলে দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত তুমি ওকে সব কিছু থেকে আগলে রাখবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বেরোলাম। বড় বউ, সবকিছু গাড়িতে ওঠানো হয়েছে? হ্যাঁ বাবা, সব কিছু নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা গেলাম। সৌরভ, চল। আমি তোশিবার হাত ধরে রাখছি। তোশিবা আমার হাতটা ছেড়ে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। তোশিবার কান্না দেখে আমার মনটা কেমন একটা করে উঠল। আমি গাড়ির কাছে চলে এসেছি। তোশিবার বাবা মা সবাই এসেছে গাড়ির কাছে। তোশিবা কান্না করছে। বাবা, বিয়েতে অনেক কিছু হয়েছে, সব ভুলে আমার মেয়েটাকে তুমি সুখে রেখো। বিয়ের ঘটনা নিয়ে আমার মেয়েকে তোমরা কোনো কিছু বলো না কিন্তু। বিয়ান সাহেব, কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো সবাই। তোশিবাকে খেয়াল রাখবো। আমরা আমাদের বাড়িতে বউ নিয়ে যাচ্ছি না, আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। তোশিবা, গাড়িতে উঠে বসো। সৌরভ, তোশিবাকে হাত ধরে ওঠা। হ্যাঁ উঠাচ্ছি। তোশিবাকে গাড়িতে উঠতে সাহায্য করেছি। আমরা দুজনে একদম পেছনে বসেছি। ভাইয়া ভাবি মাঝে বসেছে, আব্বা ড্রাইভারের সাথে বসেছে। তোশিবা কান্না করছে। আমি তোশিবার হাতটা ছেড়ে দিতেছিলাম, কিন্তু তোশিবা আরও শক্ত করে ধরেছে। নাটক শেষ হলে কান্না থামাতে পারো, আস্তে করে তোশিবাকে বলেছি। কি বলছেন? নাটক মানে কি? সেটা তুমি ভালো করে বুঝতে পারছো, আবার জিজ্ঞেস করছো কেন? কথা কম বলো। তুমি কি ভাবছো আমি সব ভুলে যাব? দেখুন, বাসর রাতে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এর জন্য যদি আমার সাথে আপনি খারাপ আচরণ করেন, তাহলে আমার কিছু করার নেই।
খারাপ আচরণ কেন করছি তার সময় বলে দিবে। তবে তুমি যতটা সহজ মনে করেছো আমি ঠিক তার উল্টা টাইপের। সৌরভ আবার শুরু হয়ে গেল নাকি? না ভাবি, দুজনে গল্প করতেছি। কোনটা গল্প আর কোনটা ঝগড়া সেটা আমি বুঝি, সুতরাং ঝগড়া থেকে বিরতি থাকাই ভালো। ঠিক আছে। তোশিবা চুপচাপ হয়ে আছে। আমি ওর কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়েছি। জানালার দিকে তাকিয়ে আছি, ঘুম আসছে না চোখে। চোখগুলি বন্ধ করব তখনই তোশিবার মাথা আমার কাঁধের উপর, আমি মাথাটা সরিয়ে দিয়েছি, আবার ফেলেছে। তোশিবা ঘুমে বিভোর হয়ে গেছে। হঠাৎ করে ওর মোবাইলটায় আলো জ্বলে উঠছে, যেদিকে একটা মেসেজ। তবে মেসেজটা যে পাঠিয়েছে তার নামটা বিনতি লিখা। মোবাইলটা হাতে নিয়ে লক খুলতে যাচ্ছি কিন্তু পারছি না। যতটুকু পড়তে পারছি সেটা পরে মাথাটা নষ্ট হয়ে গেছে। আপু, তোমাকে অনেক ধন্যবাদ আমার আব্বা আম্মা সবাইকে বোঝানোর জন্য। আমার এখন বিয়ে হলে আমার অকালে মৃত্যু অনিবার্য ছিল। আর কিছু লেখা আছে কিন্তু পড়তে পারছি না, কারণ পাসওয়ার্ড দিয়ে লক করা। হঠাৎ গাড়িটা থেমে গেছে। বাইরে তাকিয়ে দেখি আমাদের বাড়িতে এসে পড়েছি। এখন আপাতত কিছু বলবো না, বাড়িতে যাই। সবাই নামো, আমরা এসে গেছি। সৌরভ তোশিবাকে নিয়ে আয়, আমরা বাড়িতে চলে এসেছি। তোশিবা উঠো, আমরা এসে পড়েছি। তোশিবা উঠেছে, সবাই গাড়ি থেকে নেমেছি। বড় বউ, তুমি ব্যাপারটা একটু সামলিয়ে নিও। ঠিক আছে তোশিবা, তুমি ঘোমটাটা একটু বড় করে দাও। ঠিক আছে। তোশিবা বড় করে ঘোমটা দিয়েছে। ভাবি তোশিবাকে নিয়ে বাড়ির দরজার সামনে গেছে। আব্বা দরজার কলিং বেল চাপ দিয়েছে। দাদি দরজাটা খুলেছে। আম্মা বরণ করার জন্য ডালা হাতে দাঁড়িয়ে আছে। যেই আম্মা বরণ করতে যাবে তখনই দাদি বলে, বড় নাথ বউ, নতুন বউয়ের চেহারা তো দেখলাম না, ঘোমটাটা উঠাও দেখি, নতুন নাথ বউকে কেমন লাগছে। যখনই ভাবি ঘোমটাটা উঠিয়েছে তখনই আম্মা বরণ ডালা হাত থেকে টেবিলের উপর রেখে দিয়েছে। তোরা কাকে বউ করে নিয়ে এসেছিস? বিনতি কোথায়? কেউ কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে যে। কি হলো, সবাই কিছু বলছো না যে? আর এই মেয়েটা একটা বেয়াদব, আমি ওকে ভালো করে চিনি। কি মেয়ে, আমাকে চিনতে পারোনি? ওই আমি, তোমার শপিং মলের শাশুড়ি মা। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি। কিছুদিন আগে আমি কেনাকাটা শেষ করে আসছিলাম, তখন ওর সাথে ধাক্কা লাগে। আমার হাতে সব শপিং ব্যাগ পড়ে গেছে। আমাকে তো সরি বলেনি, যখন আমি বলেছি চোখে দেখো না। সে বলে কি, আমার চোখগুলি না হয় অন্ধ, কিন্তু আপনারগুলি তো সাথে আছে, আপনি দেখে চলতে পারেন না। নিজে অন্ধ, আবার আমাকে অন্ধ বলতে আসছে। তখন আমি শাহেদকে ডাক দিয়েছি। এমনই মেয়েটা বলে, বুড়ির দিকে ছেলে আছে, এই তোরা বুড়িটাকে শাশুড়ি বানাবি কি হাতুটা? আমাকে নিয়ে ওর বান্ধবীরা সবাই অনেক হাসাহাসি করেছে। এই মেয়েকে আমি জীবনেও বউ হিসেবে মানব না। তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবা কান্না করছে আর ভয়ে একদম চুপসে আছে। আম্মা, ওরে দুষ্টুমি করেছে। এখন বরণ করলে করেন, না করলে রাস্তা থেকে সরেন। আমার খারাপ লাগছে। বিনতির সাথে আমার বিয়ে হয়নি, যাকে দেখছেন সেই আমার বউ। কেন বিন্দির সাথে বিয়েটা হয়নি? দাদিমা, আপনাকে আমি সব বলছি, আগে আমাদের ভেতরে আসতে দেন। ভিতরে আসবে মানে? আমি তো এই মেয়েকে নাত বউ হিসাবে মানতে পারবো না। আম্মা, কি হলো? ওকে বরণ করে নাও। এই মেয়েকে আমি বউ হিসেবে মানি না। বরণ করতে পারবো না বলে আম্মা চলে গেছে। তোশিবা আর আমি দাঁড়িয়ে আছি। ভাবি, আব্বা আর ভাইয়া গেছে দাদি আর আম্মাকে বোঝাতে। তোশিবার দাঁড়িয়ে থাকাটা আমার কাছে আনন্দ লাগছে, কিন্তু কিছুটা খারাপ লাগছে ওর চোখের পানিগুলি। তাই আমি তোশিবার হাত ধরে ভিতরে নিয়ে এসেছি। তোশিবাকে ভিতরে এনে সোফায় বসিয়ে দিয়েছি। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে। তুমি বসো, আম্মাকে আমি বুঝিয়ে বলতেছি। তোশিবা আমার কথা শুনে কিছুটা শান্তি পেয়েছে। আমি উপরে যাচ্ছিলাম, তখনই চেয়ে দেখি দাদি আম্মা সহ সবাই এদিকে আসতেছে। তোশিবাকে ভিতরে বসা দেখে দাদি শুরু করেছে, এই মেয়ে, তোমাকে আমরা বারণ করিনি, অথচ তুমি এই বাড়িতে ঢুকে পড়েছ। তোমার কি কোনো কমন সেন্স বলতে কিছুই নেই নাকি? আমি বলছি না মেয়েটা একটা বেয়াদব, তার প্রমাণ পেলে তো সবাই। তোশিবা, তুমি 2 মিনিট দাঁড়িয়ে থাকলে কি হতো? তোশিবা, তুমি কাজটা খারাপ করেছো। আমরা তো ছিলাম নাকি? আমি তো আসিনি, আমাকে ভেতরে নিয়ে এসেছে উনি। তোশিবা তুমি মিথ্যা কথা বলছো কেন? তোমাকে আমি কখন ভিতরে নিয়ে এসেছি? তুমি নিজেই তো এসেছো। এই মেয়ে তো দেখছি কথায় কথায় তর্ক করে। মেয়েটি মোটেও সুবিধার নয়। জসিম, আমি বলি এই মেয়েকে আজকেই ওর বাড়িতে পাঠিয়ে দিই। অনেক কথা বলা হয়েছে, এখন মেয়েটিকে বরণ করে নাও। তোশিবা, তুমি গিয়ে দরজার সামনে দাঁড়াও।
যেহেতু ভেতরে এসেই পড়েছে, সে তো আর বরণ করার কোনো দরকার নেই। যেদিন ওকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো, সেদিনই বরণ করব। শোনো মেয়ে, তোমাকে আমি 3 মাস এই বাড়িতে থাকার অনুমতি দিলাম। 3 মাসে তুমি যদি আমার আর মায়ের মন জয় করতে পারো, তাহলে তোমাকে বরণ করে বউ হিসেবে মেনে নেওয়া হবে। এবার বলো, তুমি রাজি আছো? রাজি আছি। ঠিক আছে, আজ থেকে 3 মাস তুমি আমার সাথেই থাকবে। যেই দিন তোমাকে বাড়ির বউ মানা হবে, সেই দিন থেকে তুমি সৌরভের সাথে থাকবে। এখন সবাই যার যার রুমে যাও। আর সৌরভ, তুই তোশিবার সাথে কোনো রকম কথা বলবি না। এই 3 মাস কথা না বলে থাকতে পারবে তো? হ্যাঁ, কেন নয়, পারবো বলে সোজা হাঁটা দিয়েছি আর দাদি তোশিবাকে নিয়ে ওনার রুমের দিকে হাঁটা দিয়েছে। তোশিবা আমার দিকে পেছন ফিরে তাকিয়ে আছে। আমি একটা মিষ্টি হাসি দিয়ে চলে এসেছি। আম্মার আর দাদির অত্যাচারে তোশিবা এই বাড়িতে কতদিন থাকতে পারবে সেটা চিন্তার বিষয়। যদিও ওনাদের সব অত্যাচার সহ্য করে যদিও তোশিবা এই বাড়িতে থাকার চান্স পেয়ে যায়, তাহলে আমার অত্যাচারে নিশ্চিত পালাবে। আপাতত আমি তোশিবার সাথে কোনো রকম কথাবার্তা বলছি না, দেখি দাদি আর মা তোশিবার সাথে কি করে। রুমের দিকে যাচ্ছি, তখনই ভাবি এসে আমার কান টেনে ধরেছে। ভাবি, কি করছো? কান ছাড়ো, ব্যথা লাগছে। কানটা ছেড়ে বলে, সৌরভ, তুমি তোসিফাকে ভেতরে নিয়ে এসো। এরপরে না করেছো কেন যে তুমি আনোনি? তোমার জন্য তোসিফা কতগুলো কথা শুনেছে। একদম ঠিক করেছি, আর কথাগুলি শোনার প্রাপ্য ছিল। কেন বাসর ঘরে খাটের উপরে রাখেনি বলে? ভাবি, তুমি জানলে কি করে? বুঝতে পারছি আমি। রুমে ঢুকেই আর একটা সোফায় বালিশ রাখা ছিল, আর রুমটা কেমন এলোমেলো ছিল আমি রুমে ঢুকে বুঝতে পারছি। রাতে তোমরা অনেক ঝগড়া করেছো। সৌরভ বিয়েটা যেহেতু হয়ে গেছে, তুমি তোসিফাকে মেনে নাও। তখনই আম্মা ভাবিকে ডাক দিয়েছে। বড় বউ কাকে মেনে নিবে? যে মেয়েটা আমার সাথে খারাপ আচরণ করেছে তাকে। যতদিন আমি মেয়েটাকে মেনে নিতে না পারছি, ততদিন সৌরভ তার বিয়ে মেনে নিবে না। সৌরভ, তোর দাদি যা বলছে তাই করবি। যা, এখন রুমে যা। হ্যাঁ, যাচ্ছি। রুমে এসে কাপড় চেঞ্জ করে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকেছি। কিছুক্ষণ বন্ধুদের সাথে মেসেজ করে বেরিয়ে গেছি। দুপুরবেলা নিচে গেলাম, দেখি দাদি তোশিবাকে দিয়ে চাউলের কী সব বাঁচাচ্ছে। আমার দিকে তোশিবা তাকিয়ে আছে। শোনো মেয়ে, যদি চাউলে একটা পাথর বা মরা চাউল থাকে, তাহলে দুপুরবেলার খানা বন্ধ থাকবে। তখনই দাদি আমার দিকে তাকিয়ে বলে, সৌরভ, তোর কিছু লাগবে? হ্যাঁ, রুমে খাবার পানি শেষ হয়ে গেছে। টুনটুনি কোথায়? ওকে বলো রুমে পানি দিয়ে দিতে। টুনটুনিকে ছুটি দিয়ে দিয়েছি 1 সপ্তাহের জন্য। ঈদে তো বাড়িতে যায়নি, তাই এখন ছুটি দিয়েছি কিছুদিন বাড়ি থেকে ঘুরে আসতে। তুই রুমে যা, আমি পানি পাঠাচ্ছি। ঠিক আছে, আমি রুমে চলে এসেছি আর বসে বসে তোশিবার জন্য অপেক্ষা করতেছি। আমি নিশ্চিত দাদি তোশিবাকে দিয়ে পানি পাঠাবে। কিছুক্ষণ পরে দেখি দাদি নিজেই পানি নিয়ে এসেছে। আরে দাদি, তুমি পানি আনতে গেলে কেন? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। পানি তো মাত্র বাহানা তোশিবাকে দেখার জন্য, তাই না নাতি? কি যে বলো না দাদি, আমি নিজেই তো তোশিবাকে সহ্য করতে পারি না। আমিও চাই তোশিবা আমার জীবন থেকে দূরে চলে যাক। তোর চোখ বলছে অন্য কথা। যদি তোশিবা চলে গেলে তুই খুশি হবি, তাহলে তোর আম্মাকে বলবো তোদের ডিভোর্সের ব্যবস্থা করতে। ডিভোর্সের কথাটা শুনে হঠাৎ করে কেমন জানি মনে হলো। বলো, আমি সাইন করে দিব। আচ্ছা, তুমি এখন যাও, আমার কাজ আছে। দাদি চলে গেছে, আমি বসে আছি। তখনই মোবাইলে ফোন এসেছে। তাকিয়ে দেখি অফিসের নাম্বার। রিসিভ করতেই বলে, সৌরভ, একটু অফিসে আসতে পারবেন? জরুরি একটা মিটিং ছিল। জানি আপনার ছুটি, কিন্তু ক্লায়েন্টরা আপনার সাথে মিটিংটা করতে চাচ্ছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম। আম্মাকে বলেছি যে ফিরতে দেরি হবে। বাইকটা নিয়ে বেরোলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে এসেছি। আমাকে দেখে সব কলিগরা মজা নিচ্ছে। আমি কিছু না বলে স্যারের রুমের সামনে গিয়ে বলি, আসবো স্যার? হ্যাঁ সৌরভ, এসো। স্যার, ক্লায়েন্টরা কোথায়? ওনারা হল রুমে আছে, চলো। জি স্যার, চলেন। দুজনে মিলে হল রুমে গেলাম। ক্লায়েন্টদের সাথে মিট করে কুশল বিনিময় করে নিলাম। ওনাদের সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে আমাদের সাথে চুক্তি করতে রাজি হয়েছে।
স্যার অনেক খুশি হয়েছে। সৌরভ, আগামী শুক্রবার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে ছোটোখাটো পার্টির আয়োজন করেছি। তুমি তোমার মিসেস সহ তোমার পরিবারের সবাইকে আমার তরফ থেকে ইনভাইট করা হলো। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এখন আমি যাই। স্যার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় জ্যামে পড়ে আছি, তখনই পাশের একটা বাইকে একজোড়া কাপল বসে আছে। দুজনের খুনসুটি দেখে আমারও করতে ইচ্ছে হয়েছে, কিন্তু আমার ভাগ্যে তা হচ্ছে না। বাড়িতে এসেছি রাত 12টার দিকে। কলিং বেল চাপ দিতেই আম্মা দরজা খুলে দিয়েছে। তুই খাবার টেবিলে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। না খিদা নেই বলে এদিক সেদিক তাকাচ্ছি। যাকে খুঁজতেছিস সে তো দাদির রুমে। কাউকে খোঁজ করছি না বলে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে নিচে এসেছি। সৌরভ কোথাও যাবে নাকি? হ্যাঁ, অফিসে যাব। তোর তো আরো ছুটি আছে, তাহলে আজকে কেন যাবি? ছুটি বাতিল করে দিয়েছি, আজ থেকে যেতে হবে। সবাই মিলে নাস্তা করতেছি, কিন্তু তোশিবা নেই। আমি রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি তোশিবা রান্না করছে আর হাত মুখ আঠা দিয়ে একাকার করে রাখছে। তোশিবার এমন অবস্থা দেখে আমি আর নাস্তা করিনি। অফিসে চলে আসার জন্য বাহিরে এসেছি। তাকিয়ে দেখি তোশিবার বাবা মা সিএনজি থেকে নামছে। আমি দেখে দৌড়ে ভিতরে এসেছি। কি রে, কিছু ফেলে গেলি নাকি? হ্যাঁ বলে রান্নাঘরের দিকে তোশিবার কাছে হাঁটা দিয়েছি। কি রে, ওইদিকে যাচ্ছিস কেন? তোর দাদি যে তোকে তাসবের সাথে কথা বলতে মানা করেছে, তুই ভুলে গেছিস? দাদির কথা আমি শুনতে যাব কেন বলে তোশিবার কাছে গেছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোশিবা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কাছে গিয়ে ওর হাত ধরে বেসিনের কাছে নিয়ে গেছি। তোশিবা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এমন করে কি দেখছো? আপনার শরীর ঠিক আছে তো? কেন? নাকি আমি স্বপ্ন দেখছি? কথা কম বলো, হাতগুলি দাও আমি ধুয়ে দেই। তোশিবার হাতগুলি একদম ছোট ছোট ঠসা পড়ে গেছে। তোশিবা তোমার হাতে এগুলো কি? কাজ করলে তো এমন ছোটোখাটো ঠসা পড়বে, তাই না? তা হঠাৎ করে এতটা মায়া হচ্ছে কেন আমার প্রতি? মুখটা ধুয়ে নাও, কাম ফাস্ট, তাড়াতাড়ি করো। তোশিবা চেয়ে আছে, আমি তোশিবাকে ইশারা করছি। সৌরভ, কি হচ্ছে এসব? কেন এমনটা করছিস? একটু চুপ থাকবে নাকি? আমার বউয়ের সাথে আমি কি করব না করব এটাও কি আপনারা শিখাই দিবেন নাকি? তোশিবা এসো, খাবে বলে তোশিবাকে টেনে খাবার টেবিলে নিয়ে বসিয়েছি। ঠিক তখনই আম্মা এসেছে প্লেট নিয়ে যেতে। আমি বাধা দিয়েছি। তখনই কলিং বেল বেজে উঠছে। এখন আবার কে এসেছে? বড়নাথ বউ, দরজাটা খুলে দাও। হ্যাঁ যাচ্ছি। ভাবি দরজার দিকে গেছে, তখন আম্মা বলে, সৌরভ, যে মেয়েটা আমাকে সবার সামনে অপমান করেছে তাকে তুই সবার সাথে বসে খাবার অনুমতি দিচ্ছিস? আম্মা, আমাদের বাড়ির কাজের মেয়ে টুনটুনি যদি আমাদের সাথে বসে খাবার খেতে পারে, তাহলে তোশিবা কেন নয়? তোশিবা তো এই বাড়ির বউ, তাই না? তাহলে তোশিবার কেন অধিকার হবে না আমাদের সবার সাথে বসে খাবার খেতে? কারণ তাসিবা একটা বেয়াদব মেয়ে। তখনই চেয়ে দেখে তোশিবার বাবা মা ওনারা ভিতরে এসেছে। আব্বা বসা থেকে উঠে ওনাদের কাছে গেছে। তোশিবা দৌড়ে গিয়ে ওর আম্মাকে জড়িয়ে ধরেছে। বিআই সাহেব আর সাহেব, আপনারা হঠাৎ করে? আসলে আমরা এসেছি একটু ডাক্তারের কাছে। এদিক দিয়ে যাচ্ছিলাম, তোশিবাকে দেখতে মন চাইছে, তাই চলে এসেছি। মা তোশিবা, নে এই ব্যাগগুলি ধর। তখন তোশিবা এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে তোশিবার বাবা মাকে। এসবের কি দরকার ছিল? খরচ দাদি যদি না আনতো তাহলে তো ওনাদের 12টা বাজিয়ে দিতে মনে মনে বলছি। আপনারা বসেন। মা তাসিবা, তোমার বাবা মাকে মেহমানদারি করো। না বেআইন, তার কোনো দরকার নেই। আমরা বেড়া থাকতে বাড়িতে যেতে হবে। একটা কথা জিজ্ঞেস করব, আপনারা তো এর আগে এই বাড়িতে আসেন নাই, তাহলে চিনলেন কি করে? বিনতির বাবা ঠিকানা দিয়েছে, আর সিএনজি ড্রাইভারটা আপনাদের মহল্লার, তাই আর চিনতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বেআই, আপনারা সবাই আমাদের বাড়িতে আগামী শুক্রবার যাবেন। না, এখন আমরা যাচ্ছি না। আগামী শুক্রবারে সৌরভ আর তোশিবাকে পাঠিয়ে দিব। পরে এক সময় আমরা বেড়াতে যাব, কেমন? আপনারা যা ভালো মনে করেন, তবে যদি আপনারা সবাই যেতেন তাহলে আমি অনেক খুশি হতাম। তখনই দাদি বলে, ঠিক আছে, আমি ওদের সাথে যাব। এবার তো আপনারা খুশি হয়েছেন। তখনই তোশিবা আর আমি দুজনে দাদির দিকে তাকিয়েছি, আর দাদি একটা মিষ্টি হাসি দিয়েছে। না আম্মা,
আপনার যাওয়ার দরকার নেই, শুধু সৌরভ আর তসিবা যাবে। আচ্ছা, তাহলে আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মা তসিবা, নিজের প্রতি খেয়াল রাখিস। আর আপনাদের বলি, তসিবা কোনো ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখেন, কেমন? তাসিবাকে আমি আমার মেয়ে মনে করি, আপনারা তাসিবার জন্য কোনো চিন্তা করবেন না। আমার কথা শুনে শাশুড়ি অনেক খুশি হয়েছে। ওনারা চলে গেছে। আমি আর তোশিবা দরজা পর্যন্ত এসে এগিয়ে দিয়েছি। ওনারা দরজার বাহিরে যেই চলে গেছে তখনই তোশিবা বলে, ধন্যবাদ আম্মা আব্বার সামনে আমার প্রতি সহানুভূতি দেখানোর জন্য। হ্যাঁ ঠিকই বলছো দাদি, তুমি তোমার কাজ শুরু করে দাও। এতক্ষণ যা করছি সবটা অভিনয় ছিল। ঠিক তখনই দাদি একটা গ্লাস ফেলে ভেঙে ফেলছে। এই তো শিবা, গ্লাসের টুকরাগুলি উঠাও। তোশিবা আমার দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিয়ে গ্লাসের টুকরাগুলি উঠাতে গেছে। তোশিবা হাসি দিল কেন, তখনই চেয়ে দেখি তোশিবা ভাঙা টুকরা না তুলে সোজা উপরের দিকে হাঁটা দিয়েছে। কাচের ভাঙা টুকরাগুলি না তুলে তোশিবা সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছে। তখনই দাদি বলে, এই তো শিবা, তোমাকে কি বলছি তুমি শুনোনি? কাঁচের টুকরোগুলি কে তুলবে শুনি? দিন যত যাচ্ছে তত বেশি শিয়ানা হচ্ছে এই মেয়েটা। তোশিবা দাদির কথা কোনো আমলেই নেয়নি, বরং হেঁটে উপরে চলে গেছে। সৌরভ তাসিবাকে নিয়ে যখন ওদের বাড়িতে যাবি তখন তাসিবাকে রেখে চলে আসবি। ওর সাহস দেখ, তোর দাদির কথা অমান্য করে চলে গেছে। এরপরেও তোমরা বলবে এই মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে? 3 মাস সময় দিয়েছো, দেখো কি হয়। এমনও তো হতে পারে তোমরা বউ শাশুড়ি দুজনে ছোট বউয়ের কথায় উঠবাস করতে হবে। মেয়েটি নতুন মাত্র এই বাড়িতে এসেছে, ওকে একটু শান্তি দিয়েছো তোমরা? জসিম, তুই চুপ থাক, তোর জন্যেই সবকিছু হয়েছে। জেনে শুনে একটা বেয়াদব মেয়েকে তো বাড়িতে রাখতে পারি না। সেই সুযোগ আমি দিচ্ছি না। 2 দিন পর সৌরভ তাসিবাকে ওর বাড়িতে রেখে চলে আসবি। কি আসবি তো? তখনই তোশিবা এসেছে, কিন্তু কিছুটা সাজগোজ করে এসেছে। আমি তোশিবার দিকে তাকিয়ে আছি। তখনই একটা চোখ টিপ দিয়েছে আমাকে, কিন্তু দাদি বলে, এই তো শিবা, তুমি আমাকে চোখ মারছো কেন? আপনাকে কেন চোখ মারতে যাব? আমি তো আমার স্বামীকে চোখ মারছি। তাসিবা, তুমি গিয়ে কাপড় চেঞ্জ করে এসছো কেন? কাপড় চেঞ্জ করলেও কৈফিয়ত দিতে হবে? কারণ এখন তো তুমি কোথাও যাচ্ছ না, তাহলে চেঞ্জ করলে কেন? আমার শাড়ি পরতে থাকতে ভালো লাগে না, তাই চেঞ্জ করে এসেছি। বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, আর তোমার ভালো লাগে না? এখন বলো, তোমাকে যে আম্মা কি বলেছে তুমি শোনোনি? শুনেছি তো। তাহলে কাজটা না করে চলে গেছো কেন? কি কাজ করতে বলছে? উনি তো অনেক কাজের কথা বলেনি। উনি তো কোনো কাজের কথা বলেনি। উনি বলেছে চোখ টিপ দিয়েছি কেন, সেইটারই উত্তর তো দিয়েছি। এই, তুমি কি কানে কম শুনো? তুমি যখন উপরে যাচ্ছিলে তখন কি বলেছি শুনতে পাওনি? কানে কম শুনলে আমাদের কথাগুলি শুনছি কি করে? আর গ্লাসটা তো আপনি ইচ্ছে করে ভাঙছেন, আপনি নিজেই উঠিয়ে নিলে পারেন। এই মেয়ে, একদম কথায় কথায় জবাব দাও কেন? তুমি যেমন বেয়াদব তেমন ঝগড়টে। কথা কম বলে গ্লাসের টুকরোগুলো উঠিয়ে নিয়ে যাও। এত কিছু না বলে সোজা বলে দিলেই হতো, তাহলে এতক্ষণে পরিষ্কার করা হয়ে যেত। আপনাদের মতো শাশুড়ি আর দাদি শাশুড়ির জন্য নতুন বউরা বেয়াদব ঝগড়াটে হয়। তুমি কি বলছো? যা শুনেছেন তাই বলছি। তোশিবার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। বলে তোশিবার টুকরাগুলি নিয়ে চলে গেছে। আম্মা আমাকে কিছু বলতে চাইছে, তখনই আমি বলি, আম্মা আমি গেলাম, তোমরা তোমাদের কাজ করতে থাকো। বলে চলে এসেছি। আমি বাহিরে এসে একটু একটু হাসতেছি। তোশিবার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তবে যাই বলি না কেন, তোশিবার চোখে একটা আলাদা জাদু আছে, তাকালে আর চোখ সরানো যায় না। অফিসে এসেছি, বসে কাজ করতেছি, তখনই স্যারের ডাক। স্যারের রুমের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে গেলাম। সৌরভ, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য আমি কিছুটা ব্যস্ত থাকবো। কিছুদিন ঠিক মতো অফিসে আসতে পারবো না, তুমি একটু খেয়াল রাখো, কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে। আর যদি বেশি জরুরি দরকার পড়ে তাহলে আমাকে ফোন করো, কেমন? তাহলে স্যার আমি এখন যাই। স্যার কাছ থেকে এসে কাজে মনোযোগী হলাম। হঠাৎ মনে হলো আমার মোবাইলটা খাবার টেবিলের উপর রেখেছিলাম, আর উঠানো হয়নি।
লাইন দিয়ে একটা ফোন করে বলে দেয় মোবাইলটা আম্মার কাছে রাখতে। ফোন করেছি, রিং হতে হতে শেষ হয়ে গেছে। আবার ফোন করেছি, এবার রিং হতে রিসিভ করেছে। হ্যালো হ্যালো বলছি, কোনো উত্তর আসছে না। তখনই মনে হলো মোবাইলটা তোশিবার কাছে। তখনই বলি, তোশিবা কথা বলছো না কেন? আপনি কি করে বুঝলেন আমি তসিবা? সেইটা তোমার বুঝতে হবে না, এখন আমার মোবাইলটা আম্মার কাছে দিয়ে দিবে। আপনার মোবাইলের লকটা খুলবো কি করে? জানি না। আর তুমি আমার মোবাইলে লক খুলে কি করবে? সেটা আপনার জানা লাগবে না। এখন বলেন পাসওয়ার্ড কি দিলে লকটা খুলবে? ফালতু পেঁচাল পারার সময় নেই, মোবাইলটা আমার কাছে দিয়ে দিবে বলে ফোনটা কেটে দিলাম। জানি না আজকে আমার মোবাইলটার কি হয়। কি আর হবে, মোবাইলে লক খুলতে পারবে না, আর কিছু করতে পারবে না। কাজে মন দিলাম। দেখতে সন্ধ্যা 6টা বাজে, কাজগুলি গুছিয়ে নিয়েছি। দেখতে দেখতে সন্ধ্যা 6টা বাজে, কাজগুলি গুছিয়ে নিয়েছি। অফিস থেকে বেরিয়ে সোজা বাড়িতে এসেছি। কলিং বেল চাপ দিব, তখনই দরজাটা খুলেছে। চেয়ে দেখি তোশিবা। আমি জানতাম আপনি এসেছেন। বাইকের আওয়াজ শুনেছো তাই জানতে পেরেছো। এখন আমার মোবাইলটা কোথায়? গ্রামের মেয়ে বলে আমাকে বোকা ভাবাটা ঠিক হবে না। জানি তুমি কেমন, এখন রাস্তা থেকে সরো। আজ রাতে খেলা দেখবো আপনাকে। তুমি তো দাদির সাথে থাকবে, খেলা দাদি তোমাকে দেখাবে। এখন আমার মোবাইলটা নিয়ে এসো। তখনই আম্মা আমাদের দেখছে, কথা বলছি দুজনে। কি রে, দরজায় দাঁড়িয়ে কি ফুসুর বাসুর করছিস বউয়ের সাথে? ভেতরে আয়। আর তোর দাদি তোকে মানা করেছে না তাসফিয়ার সাথে কথা বলতে? কথা তো তোশিবা বলছে, আমি শুধু উত্তর দিচ্ছি। ওটাও দিবি না? ঠিক আছে। তোশিবা আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। আমি চলে এসেছি, তোশিবা পিছু পিছু এসেছে। তাসফিয়া, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দেখো রান্না কতটুকু হয়েছে। হ্যাঁ যাচ্ছি। যাওয়ার সময় তোশিবা ইচ্ছে করে আমার পায়ে পাড়া দিয়ে গেছে। আমি ব্যথায় কুকড়িয়ে উঠছি। তোশিবা হাসতে হাসতে চলে গেছে। তোশিবার মুচকি হাসিটার একটু অন্যরকম ভালো লাগার কাজ করে। কি ভাই, বইয়ের দিকে তাকিয়ে আছো যে? প্রেমে টেমে পড়ে গেলে না তো? আমি ওর প্রেমে, তুমিও না? চোখ বলছে এক কথা আর মুখে বলছে এক কথা। সমস্যা নেই, নাও তোমার মোবাইল। হ্যাঁ দাও। মোবাইলটা হাতে নিয়ে রুমে যেতে যেতে নেট অন করেছি, তখনই চেয়ে দেখি বন্ধুদের মেসেজ আসতেছে একের পর এক। একজনেরটা সিন করেছি, দেখি লেখা শুভকামনা রইল নতুন জীবনের। মানে কি বলে নতুন জীবন মানে কি? সবাই একই রকম মেসেজ। তখনই কিছু কমেন্টস এসেছে। যখনই কমেন্টস সিন করেছি মাথাটা হ্যাং হয়ে গেল। আমার ফেসবুকে রিলেশন স্ট্যাটাস দিল কে? তখনই মনে পড়েছে মোবাইলটা তো তোশিবার কাছে আছে, কিন্তু তোশিবা তো পাসওয়ার্ড জানে না। তবে কি ভাবি দিয়েছে? ভাবি তো আমার মোবাইলের পাসওয়ার্ড জানে। তখনই ভাবি এসেছে। ভাই, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভাবি, তুমি কি আমার মোবাইলের পাসওয়ার্ড তোশিবাকে দিয়েছো? হ্যাঁ, তোসিবা চেয়েছে আর তুমি নাকি তোসিবাকে তোমার মোবাইল দিয়ে গেছো। আর তোসিবা পাসওয়ার্ড ভুলে গেছে, তাই আমাকে জিজ্ঞেস করছে। আমি দিয়ে দিয়েছি। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা না, খালি দেখেন কি করছে। ওর আইডি অ্যাড করে আমার আইডির সাথে ম্যারিড রিলেশন স্ট্যাটাস দিয়েছে। এতে সমস্যা কি? তোসিবা তো ভালো কাজ করেছে। সত্যি তুমি অনেক লাকি। আজকাল মেয়েরা তো বিয়ের পরে নিজেকে অবিবাহিত রাখতে পছন্দ করে, আর তোসিবা তো নিজেই দিয়ে রেখেছে। মজাটা দেখাচ্ছি বলে তোশিবাকে ডাক দিলাম। এক ডাকে তোশিবা দৌড়ে আমার কাছে চলে এসেছে। সৌরভ, ওকে ডাকছিস কেন? দরকার আছে বলে তোশিবার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে গেলাম। দাদি আম্মা সহ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তোশিবা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে টেনে রুমে এনে এক ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছি। তোশিবা নিচে পড়ে হাতের কনিতে আর হাঁটুতে ব্যথা পেয়েছে। কি করেছি আমি? এমনভাবে ছুঁড়ে মারলেন কেন আমাকে? তোমাকে কে বলেছে আমার ফেসবুকে রিলেশন স্ট্যাটাস চেঞ্জ করতে? ও এই কথা। আমি ইচ্ছে করে চেঞ্জ করেছি, কারণ আমাদের বিয়ের কথা শুধু বাড়ির লোকেরা জানলে হবে নাকি? আপনার বন্ধুরা সবাই জানতে হবে। আর তাছাড়া আপনার সাথে কয়টা মেয়ে অনেক রাত অবধি মেসেজ করে, তাদেরও জানা উচিত আপনি একজন বিবাহিত ছেলে। যার তার সাথে মেসেজ করবো তাতে তোমার কি? তোমাকে তো কোনো অধিকার দেয়নি, তাহলে বিয়ের কথা প্রকাশ করার তুমি কে? আপনি আমার স্বামী, আপনার সব কিছুতেই আমার অধিকার আছে। আরে বাহ, আপনার রুমটাও, সরি আমাদের রুমটা অনেক সুন্দর তো। আজ থেকে আমি এই রুমে থাকবো। খরুস দাদির রুমটা এতটুকু সুন্দর না। থাকাচ্ছি বলে তোশিবার দুই হাত ধরে নিয়ে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে দাঁড় করিয়েছি। আমার ব্যথা লাগছে, ছাড়ুন। তোমার মতো বেহায়া মেয়েদের আবার ব্যথা লাগে? আগে বলো তোমার সাহস হলো কি করে? তখনই চেয়ে দেখি তোশিবা কান্না করে দিচ্ছে, চোখ বেয়ে পানি পড়ছে। একটা সহজ উপায় পেয়ে গেছো চোখের পানি বের করা। তুমি বুঝতে পেরে গেছো তোমার চোখের পানি আমার খারাপ লাগে।
তাই কান্না শুরু করছো? দেখুন। কি দেখবো? হ্যাঁ বলেই আমি আরও শক্ত করে ওর 2 হাত চেপে ধরেছি। তখন তোশিবা কিছু বলছে না, চোখের পানি পড়া আরও বেড়ে গেছে। তখন আমি ছেড়ে ঘুরে গেছি। তখনই তোশিবার মাথাটা আমার পিঠের সাথে লাগিয়েছে। আমাকে একদম স্পর্শ করবে না বলে আমি সরে গেছি। তখনই একটা ছোট্ট করে আওয়াজ হয়েছে। পেছনে তাকিয়ে দেখি তোশিবা ফ্লোরে পড়ে আছে, আর বাম হাতে চুড়িগুলো ভেঙে হাতের ভিতরে ঢুকে গেছে। তোশিবার পাশে বসে ওর রক্তমাখা হাতটা হাতে নিতেই ভাবি রুমে ঢুকছে। ভাবি তাকিয়ে দেখে তোশিবার জ্ঞান নেই। ভাবি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সৌরভ, তোসিবাকে কি করেছো তুমি? ওর হাতের চুড়িগুলো ভাঙলো কি করে? ভাবি বলছি পরে, তার আগে তোশিবার রক্তটা বন্ধ করতে হবে। ডাক্তার আঙ্কেলকে আমি ফোন করতেছি, তুমি ওকে খাটের উপরে শুয়ে দাও। ঠিক আছে। তোশিবাকে কোলে তুলে নিয়ে খাটের উপর শুইয়ে দিয়েছি। আমি ওর হাত থেকে চুড়ির ভাঙা টুকরা বের করার সময় মনে হয়েছে ব্যথাটা আমার কলিজাতে লাগছে। তোশিবার দিকে তাকিয়ে আছি, মলিন মাখা মুখটা কতটা মায়ায় ভরা। তোশিবার হাতের রক্তটা পরিষ্কার করেছি। তখনই ভাবি আর ডাক্তার আঙ্কেল এসেছে। আঙ্কেল আসুন, ভেতরে আসুন। হাত কেটেছে কি করে? ওই তরকারি তৈরি করার সময় চাকু লেগে গেছে। না আঙ্কেল, আমি ওর হাত ধরেছিলাম, তখন ওর হাতে কাচের চুড়িগুলো ভেঙে গেছে। সৌরভ, মেয়েটির প্রতি একটু বেশি দুর্বল দেখাচ্ছে তোমাকে। কি হয় মেয়েটি? আমার স্ত্রী। তুমি বিয়ে করে ফেলেছো? যাক, ভালো কাজ করেছো। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তুমি এগুলো নিয়মিত ওকে খেতে দিবে, আর ওর দিকে একটু খেয়াল রাখবে। মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। নতুন বউ হয়ে বাড়িতে এসেছে মনে হয়, এখনও সবার সাথে মানিয়ে নিতে পারেনি। একটু খেয়াল রেখো, কেমন? ঠিক আছে। সৌরভ, তোমার বাবা মারা কোথায়? আঙ্কেল ওনারা একটা অনুষ্ঠানে গেছে, চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। সৌরভ, তুমি তোসিবার পাশে বসো, আমি আসছি। ঠিক আছে। ওনারা বাহিরে গেছে, আমি তোশিবার পাশে বসেছি। তোশিবার মাথায় হাত বুলিয়ে দিতেছি। বারবার মনে পড়ছে তোশিবাকে কষ্ট দেওয়া কথাগুলি। ওর চুলগুলি কপালে পড়েছিল, আমি সরিয়ে দিতেছি। তখনই ভাবি এসেছে। ভাবি, তুমি যে বলছো আম্মা আব্বারা অনুষ্ঠানে গেছে, কার অনুষ্ঠান? নান্নু, আঙ্কেলের মেয়ের আজকে গায়ে হলুদ। আমি তো এসেছিলাম তোমাদের নিয়ে যেতে, আর এসে দেখি এই অবস্থা। ও মনে পড়ছে, আজকে তো মিলির গায়ের হলুদ। কিন্তু আমি যাব না, তুমি চলে যাও। আমি একা যাবো কি করে? কেন? ভাইয়া কোথায়? তোমার ভাইয়া সহ সবাই চলে গেছে, আর আমি এখন যাব না। তুমি গিয়ে তোসিবার মেডিসিনগুলো নিয়ে এসো, আমি তোসিবার পাশে বসে আছি। ভাবি, তুমি সত্যি অনেক ভালো। তুমি বসো, আমি গিয়ে ওর মেডিসিন নিয়ে আসি। সৌরভ, আমি তোমার বড় বোন হিসেবে ছোট ভাইয়ের কাছে কিছু চাইবো, তুমি দিবে? হ্যাঁ বলো, তুমি চাও? তোসিবাকে তুমি বউ হিসেবে মেনে নাও। একটা সামান্য ফুলের জন্য মেয়েটাকে আর কত কষ্ট দিবে? বিনতি তোমাকে বিয়ে করতে চায়নি, তাই তোসিবা তোমাকে বিয়ে করেছে। আজকে তোমাকে একটা মেসেজ দেখাই। তখনই ভাবি তোশিবার মোবাইলটা হাতে নিয়েছে। ওর মোবাইলের পাসওয়ার্ড দিয়ে লক খুলছে। তোশিবার পাসওয়ার্ড তুমি জানো কি করে? তুমি যেমন আমাকে বড় বোন হিসাবে বিশ্বাস করো, তেমনি তোসিবা আমাকে বড় বোন মানে। এই যে দেখো মেসেজ, যেটা বিনতি তোসিবাকে দিয়েছে, মেসেজটাই লেখা আছে, আপু তোমাকে ধন্যবাদ আমার বাবা মাকে বোঝানোর জন্য। আমি সৌরভ ভাইয়াকে পছন্দ করি না, এইটা আমার পরিবারের সবাইকে বলছি, কিন্তু ওনারা আমার কথা না শুনে বিয়ে ঠিক করছে। তবে সৌরভ ভাইয়া অনেক ভালো, তুমি ওকে কষ্ট দিও না, সুখে সংসার করো। আর আমার যখন বিয়ে হবে তখন সাথে একটা কিউট বেবি নিয়ে আসবা, কেমন? তোশিবা একটা মেসেজ করেছে। হ্যাঁ সত্যি সৌরভ ছেলে হিসাবে অনেক ভালো। আমি অনেক বড় অন্যায় করেছি বাসর রাতটায় ঝগড়া করে। আমি ওর কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু ক্ষমা করেনি, বরং আমার সাথে রাগ করে আছে। তবে মনে হয় না রাগটা বেশি দিন থাকবে। খুব তাড়াতাড়ি আমার অধিকারটা আমি বুঝে নেব। মেসেজটা পড়ে তোশিবার দিকে তাকিয়েছি। সত্যি আমি ভুল করতেছি। তোশিবা অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু কি করব বলেন? ক্ষমা মহৎ কাজ, আর যে ক্ষমা করতে পারে সেই সবচেয়ে বড় মনের অধিকারী হয়। তুমি তোসিবাকে ক্ষমা করে স্ত্রী হিসেবে মেনে নাও। কিন্তু আমি মেনে নিলে কি হবে দাদি আর মা? যদি তুমি ঠিক থাকো তাহলে তোমার মা আর দাদি কেউ কিচ্ছু করতে পারবে না। এক তারা ঠিক তো হাজার তারা ঠিক। তুমি সাহায্য করো, তাহলে তোসিবা খুব সহজে ওদের পরীক্ষায় জয়ী হবে। ধন্যবাদ ভাবি, তবে তুমি তোশিবাকে কিছু বলো না। আমি আস্তে আস্তে তোশিবার মনটা জয় করে নিব, আর মা দাদির সামনে অভিনয় করে যাব।
হ্যাঁ, তা একদম ঠিক বলেছ। এখন তুমি মেডিসিন আনতে যাও। আচ্ছা তাই হবে বলে ভাবিকে রেখে আমি মেডিসিন নিতে ফার্মেসিতে এসেছি। মেডিসিনগুলি নিয়ে বাড়িতে এসেছি। মনটা আজ তোশিবার কাছে পড়ে রয়েছে। রুমে ঢুকে দেখি ভাবি বসে আছে আর ফোনে কথা বলছে। আমি ভিতরে ঢুকেছি, তখনই ভাবি বলে, ভাই তুমি থাকো, আমি গেলাম। আর তুসিবার দিকে খেয়াল রেখো। ঠিক আছে। ভাবি চলে গেছে। আমি তোশিবার পাশে বসে আছি, ওর মাথায় হাত বুলাচ্ছি আর ঘুমে ঝাঁকুনি খাচ্ছি। না, একটু খাটের উপর গিয়ে বসি। যেই চিন্তা সেই কাজ। খাটের উপর উঠে তোশিবার পাশে শুয়েই পড়েছি। আর কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারবো না। ঘুম ভাঙছে কারো ঘন নিঃশ্বাসে তাকিয়ে দেখি তোশিবা আমাকে জড়িয়ে ধরে এক পা আমার উপর দিয়ে ঘুমাচ্ছে। আমি বাধা দিলাম না, ইচ্ছে করে ওর কপালে আলতো করে চুমু এঁকে দিলাম। তখনই তোশিবা চোখ মেলছে। আমি কিছুটা লজ্জায় পড়ে গেছি। তখন তোশিবা আমার দিকে ওর ঠোঁটগুলি এগিয়ে দিয়েছে। ভ্যাম্পায়ার অফার কাজে লাগিয়ে নেন, এই সুযোগ আর নাও আসতে পারে। কি সুযোগ দেখি? সরো। আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনি চালিয়ে যান। এই নেন, চোখ বন্ধ করে নিচ্ছি। দেখো তোমার হাত কেটে গেছে, সেই জন্য তোমাকে এখানে রাখছি। এখন মনে হয় তুমি সুস্থ হয়ে গেছো। এবার উঠে তুমি দাদির রুমে যাও। যেহেতু একবার বুকে ঠাঁই পেয়ে গেছি সেহেতু আর যাচ্ছি না। বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তোশিবার কেমন লাগছে জানি না, তবে আমার নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। এর মাঝে তোশিবা ছোট ছোট কিস করছে। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ আর বাহির থেকে দাদির ডাক। রব, দরজাটা খুল তাড়াতাড়ি করে, তোশিবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খরুস দাদির জন্য সব গন্ডগোল হয়ে গেল। আমি ওনার বাড়া ভাতে ছাই দিচ্ছিলাম মনে হয়। বিড়বিড় করে কি বলছো? যাও গিয়ে দরজাটা খুলে দাও। দাদি তোমাকে কতক্ষণ ধরে দেখছে না? যাব? হ্যাঁ যাও। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। তখনই আমার ঠোঁটে তোশিবা কিস করে বসেছে। আমার এক মুহূর্তের জন্য সব কিছু থমকে গেছে। কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমি শুয়ে আছি, তোশিবা গিয়ে দরজাটা খুলেছে। তুমি এখানে? সৌরভের রুমে কি করছো? স্বামী স্ত্রী যা যা করে তাই করছি বলে দাদির গাল টেনে হাসতে হাসতে চলে গেছে। আর দাদি কটমট করে তাকিয়ে আছে আমার দিকে। তুই নাকি তোশিবাকে সহ্য করতে পারিস না? তাহলে রুমে দুজনে কি করছিলি? কিছু না, তোশিবার হাত কেটে গেছে তাই রুমে নিয়ে এসেছি। তাই বলে দরজা বন্ধ করে রাখতে হবে? রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমান, আমার ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়েছি। দাদি কিছু বলতেছিল কিন্তু বলেনি, চলে গেছে। আমি তোশিবার কথা মনে পড়ছে। তোশিবার স্পর্শটা বারবার মিস করতেছি। তোশিবাকে মিস করতে করতে ঘুমিয়ে গেছি। একদম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেছি, দেখি আম্মা আর দাদি মিলে তোশিবাকে বকাবকি করছে। কি হলো, মেয়েটার সাথে এমন করছো কেন? মেয়েটা কি করছে সেটা তো আগে জানুন। কি করেছে শুনি? কি করেছে দেখাচ্ছি। বলে দাদির নতুন 2টা শাড়ি নিয়ে এসেছে আর আম্মার শাড়ি একটা। শাড়ি 2টাকে ধুয়ে একদম 12টা বাজিয়ে দিয়েছে। আবার আয়রন করার সময় 3টা শাড়ি পুড়ে ফেলছে। তোশিবা, এইগুলো এমন হলো কি করে? আমি তো বলছি আয়রন করতে পারি না, তাই আমাকে দিয়ে দাদিমা করাতে চাচ্ছে। তখন আম্মা আমাকে রান্নাঘরে ডাকছে আর শাড়ির উপরে রাখা ছিল, তাই এমনভাবে পুড়ে গেছে। তাই বলে 3টা পড়বে একসাথে? আমি জানি তুমি ইচ্ছে করে এমন কাজ করেছো। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? সৌরভ তোমাকে কালকে একটু যত্ন নিয়েছে, তার জন্য এমনটা করেছো। শুধু সৌরভ তোমাকে স্ত্রী হিসাবে মানলে হবে না, আমি, মা আর বাড়ির সবাই মানতে হবে। তোশিবা বলেছে তো ভুল হয়ে গেছে, এখন ওকে বকাবকি করলে কি সব ফিরে আসবে? শুধু আপনার জন্য আজকে এই অবস্থা। আর সৌরভ, কালকে অনুষ্ঠানে তোরা যাসনি কেন? সামান্য একটু হাত কাটছে, এই জন্য ডাক্তার ঔষধ সহ সব একাকার করে ফেলছিস। যা হবার হয়ে গেছে। এরপর যতদিন তোশিবাকে আমরা না মেনে নিচ্ছি ততদিন তুই তোশিবার সামনে আসবি না, কথাটা মনে থাকে যেন। তখন দাদি বলে, মনে হয় না সৌরভ পারবে তোশিবার সামনে না এসে। দেখো কেমন করে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সৌরভ, কি বলছি শুনতে পাসনি? হ্যাঁ শুনতে পাইছি। কথাটা মনে থাকে যেন। আয়, এখন নাস্তা করবি।
আমি গিয়ে নাস্তার টেবিলে বসেছি। এক এক করে সবাই এসেছে, কিন্তু তোশিবা রান্নাঘরের দিকে যাচ্ছে। তখনই আমি বলি, তোশিবা তুমি ওই দিকে যাচ্ছ কেন? নাস্তা করে মেডিসিন খেয়ে নাও। তখন দাদি আম্মা আমার দিকে তাকিয়েছে আর তোশিবা বলে, কিসের মেডিসিন? আমাকে মেডিসিন এনে দিয়েছেন নাকি? হ্যাঁ এনেছি, আমার রুমে রাখা আছে, এসো নাস্তা করবে। তোশিবা দাঁড়িয়ে আছে। আবার বলি, কি হলো শুনতে পাওনি? এসো নাস্তা করবে। তখনই দাদি বলে, সৌরভ, কাজের মেয়েরা সব সময় নাস্তা পরে খায়। আমরা নাস্তা খেয়ে গেলে এরপর যা থাকবে তা খাবে। তোশিবা আমি কি বলছি? তোশিবা চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বসা থেকে উঠে তোশিবার দিকে গেছি, ওর হাত ধরে টেনে সোজা টেবিলে বসিয়ে দিয়েছি। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে। কাজের মেয়ের সাথে বসে এক টেবিলে খাবার খেতে হবে? সৌরভ, তোশিবাকে এখানে বসালি কেন? এখনো তোশিবাকে আমরা বউ হিসেবে মেনে নিইনি। যতদিন মেনে না নিচ্ছি ততদিন তোশিবা আমাদের পরে বসে খাবে। এই কয়দিন তুই আর তোশিবার ধারে কাছে আসবি না। ঠিক আছে, আসবো না। তবে তোশিবা আমার কাছে আসলে আমি যাব ওর কাছে। কথাটা বলে মাথায় একটা হাত দিলাম। এইটা আমি কি বলছি? মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এমনই সময় আম্মা বলে, তোশিবা, তুমি আজ থেকে সৌরভের সামনে আসবে না। যতদিন তোমাকে আমি বাড়ির বউ হিসাবে অধিকার দিচ্ছি, ঠিক ততদিন তুমি সৌরভের সাথে দেখা বা কথাবার্তা বলবে না। হ্যাঁ, কথাটা একদম ঠিক বলছো বৌমা। তোশিবা, তুমি এসো আমার সাথে। দাদি তোশিবার হাত ধরে নিয়ে যেতেছিল, তখনই তোশিবা বলে, এই শর্তটা আগে দেওয়া ছিল না, তাই আমি এখন মানতে পারবো না। উনি যদি আমার সাথে কথা বলে বা দেখা করে তাহলে কি আমার দোষ? সব দোষ তোমার। তুমি আমার ছেলের মাথাটা খারাপ করে দিয়েছো। সৌরভ, তোরা আজকেই যাবি তোশিবাদের বাড়িতে, আর ওইখানে তোশিবাকে রেখে আসবি। কথাটা মনে থাকে যেন। আজকে যাব কি করে? আগামীকাল সকালে যাব। তোশিবা এখন তুমি আমার সাথে আসো। তোশিবা তোর সাথে যাবে কেন? সেইটা তোমাকে বলতে যাব কেন? আমাকে বলেই সব করতে হবে, কারণ আমি হলাম এই বাড়ির কর্ত্রী। সেটা অন্য কোনো বিষয় হলে বলতাম। স্বামী স্ত্রীর মাঝে অনেক রকম কথাবার্তা থাকে, সব বলা ঠিক না। কি হলো তোশিবা, দাঁড়িয়ে আছো কেন? আসছি। বলে তোশিবা আমার কাছে এসেছে। আমি তোশিবার হাত ধরে সোজা উপরের দিকে হাঁটা দিয়েছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি তোশিবাকে নিয়ে রুমে এসেছি। চুপ করে বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবেন শুনি? দরজাটা বন্ধ করতে হবে। কি দরজা বন্ধ করবেন কেন শুনি? দরকার আছে। তোশিবা ভয় পাচ্ছে, আমি গিয়ে দরজা বন্ধ করে দিয়েছি। এক পা দুপা করে তোশিবার দিকে এগিয়ে আসছি, আর তোশিবা পিছু পা হচ্ছে। আপনি এমনভাবে আমার দিকে আসছেন কেন? তুমি যা চাইছো সেটা দেওয়ার জন্য। এখন কিন্তু বাড়ির সবাই কি মনে করবে এখন এসব করলে? কে কি মনে করবে এটা করা জরুরি? যেহেতু জরুরি, তাহলে এতদিন দূরে সরিয়ে রাখছেন কেন? আরও আগে কাছে টেনে নিতেন। মানে আরও আগে তোমার হাত কাটছে নাকি? এমনভাবে পিছুপা হচ্ছ কেন? বলে তোশিবার হাতটা ধরেছি। দেখি দাও, তোমার হাতটা ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দিতে হবে। ও তাই বলেন? হ্যাঁ, এখন একটু চুপ করে বসো। চুপ করে আছি? দূর, আমি ভাবছি রোম্যান্স করার জন্য দরজাটা বন্ধ করেছেন। ড্রেসিং করার জন্য দরজা বন্ধ করার কি দরকার ছিল? আচ্ছা, একটা কথা বলবো? তুমি কি বলবে আমি জানি, কিন্তু এখন কিছু করা যাবে না। তুমি চুপ থাকলে আমি কাজটা করতে পারবো। কাজ করবেন হাতে আর কথা শুনবেন কানে, এতে সমস্যা কি? কথা বললে বলি কি, আসেন একটু রোম্যান্স করি, আমার খুব ইচ্ছে ছিল। তোশিবা, মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার কিছু স্বপ্ন ছিল, যেমন ধরেন আমি রান্না করব, আমার বর মানে আপনি গিয়ে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে গালে ঘাড়ে কিস করবেন, আমি নিজেকে ছাড়াতে মিথ্যা অভিনয় করব, আপনি আরও শক্ত করে জড়িয়ে ধরবেন, তখনই শাশুড়ি এসে পড়বে, আপনি আমাকে ছেড়ে লজ্জা মাখা মুখ নিয়ে বাহানা দেখিয়ে চলে আসবেন। যখন আপনি অফিসে যাবেন তখন আমি দরজা অবধি এগিয়ে দেব, যাবার সময় আবার ঠোঁটে আলতো ছোঁয়া দিয়ে যাবেন। তোশিবা, এই তোশিবা, কি বিড়বিড় করছো? কিছুই তো বুঝতেছি না। আমার স্বপ্নের কথা আপনি শোনেন নাই? না, তুমি কি বলছিলে এতক্ষণ ধরে? নাও, ব্যান্ডেজ করা হয়ে গেছে, আর এই মেডিসিনগুলি খেয়ে নাও। হ্যাঁ দেন। তোশিবা মন খারাপ করে নিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। তোশিবা মেডিসিনগুলি খেয়েছে। তোশিবা, তোমাকে এই রুমে থাকার অধিকার দিলাম। আজ থেকে তুমি আমার রুমে থাকতে পারবে যদি তুমি চাও।
তখনই তোশিবা আমাকে জড়িয়ে ধরেছে। আমিও তোশিবাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। আমার লক্ষ্মী বর। মুয়া, মুয়া, মুয়া। তোশিবা আমাকে একের পর এক কিস করতেছে। তোশিবা কি করছো? আমার স্বপ্ন পূরণ করছি। অনেক হয়েছে, এবার ছাড়ো, আমি অফিসে যাব। আজকে ছুটি নিয়ে নেন ফোন করে। বস অফিসে আসবে না, ওনার ম্যারেজ অ্যানিভার্সারির জন্য পার্টি থ্রো করেছে। দেখি ছাড়ো বলে তোশিবার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছি। তোশিবার চোখে মুখে অন্য নেশা চেপে আছে। সমস্যা নেই, এখন থেকে আমি তো আপনার সাথে থাকবো, প্রতিদিন রোম্যান্স করব, কেমন? রুমে থাকতে দিয়েছি কিন্তু রোমান্স করার অধিকার এখনো দেইনি। দেখি সরো, আর শুনো, নিজেকে কন্ট্রোল করতে শিখো। আখের তোমার জন্যই ভালো হবে। কথাটা বলে আমি রুম থেকে বেরিয়ে এসেছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনই দাদি বলে, কিরে, তোর গালে আর ঠোঁটে লাল রং কেন? তোমার নাতবউ কিস করেছে তার জন্য। কথাটা বলে রুমাল বের করে মুছতে মুছতে বেরিয়ে এসেছি। গালে লিপস্টিক দেখছে, তাও জিজ্ঞেস করে। আর আমিও বোকা কোথাকার তোশিবা যে কিস করছে তা একবার মুখটা ধুয়ে নিলে কি হতো। অফিসে এসে কাজ করতে আরম্ভ করেছি। তোশিবা কী সব রোমান্টিক মেসেজ করছে। এই মেয়েটা তো দেখছি আমার সব কিছু গোল্লাই নিবে। কাজ করতেছি, তখনই মনে হলো, আরে আমি তো তোশিবাকে নিয়ে এখন ওদের বাড়িতে যেতে পারবো না, কারণ স্যারের ম্যারেজের অনুষ্ঠান আগামীকাল রাতে। তোশিবাকে নিয়ে এর পরের দিন যাব। হ্যাঁ এটাই ভালো কাজ শেষ করে সন্ধ্যায় অফিস থেকে বেরোলাম। কিছু আইসক্রিম আর চকোলেট নিলাম তোশিবার জন্য। যদিও জানি না তোশিবা এসব পছন্দ করে কিনা, তাও নিয়ে যাই। বাসায় এসেছি রাত 8টার দিকে। কলিং বেল চাপ দিয়েছি, তখন আম্মা দরজাটা খুলছে। সৌরভ ভাই, তোকে পরিচয় করিয়ে দেই। কার সাথে পরিচয় করাবে? তোর হবু বউ আর শ্বশুর শাশুড়ি। বলে আমাকে সোফায় বসা থাকা মানুষগুলির কাছে নিয়ে গেছে। এই হলো আমার ছোট ছেলে, ওর জন্য আপনার মেয়ে স্নেহার বিয়ের কথা বলছি। বসে থাকা মেয়েটি তাকিয়ে আছে আমার দিকে, আর আমি তাকিয়ে আছি তোশিবার দিকে। আমি দেখি তোশিবা ট্রে সাজিয়ে নাস্তা নিয়ে সামনে এসেছে। আপনার ছেলের আগে একটা বিয়ে হয়েছে, আমরা সব জানি, কিন্তু ওটা সব কিছু ক্লিয়ারভাবে সারাসারি হয়েছে তো, মানে ডিভোর্স? হ্যাঁ, সব কিছু হয়েছে। আপনারা রাজি থাকলে আগামী সপ্তাহে শুভ কাজটা সেরে নেব। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তা বাবা, আমার মেয়েকে তোমার কেমন লাগছে? মানে? তখনই দাদি আমার কথাটা না বলতে দিয়ে নিজেই বলে, হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। তোশিবা, ওনাদের মিষ্টি মুখ করাও, ওনাদের সামনে মিষ্টি দাও। ভাবি, ভাইয়া, আব্বা সবাই চুপচাপ বসে আছে। তোশিবা ওনাদের সামনে মিষ্টি দিতেছিল, তখনই আমি তোশিবার হাতের ট্রেটা ফেলে দিয়েছি। সবাই বসা থেকে দাঁড়িয়ে গেছে। সৌরভ, কি করছিস এটা? কোনো কথা না বলে সোজা তোশিবার হাত ধরে টান মেরে আমার বুকের মাঝে নিয়ে এসেছি। তখন সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনার ছেলে তো দেখছি কাজের মেয়ের সাথে ভাবে আছে। আমরা এখানে আমাদের মেয়েকে বিয়ে দিব না। ও কাজের মেয়ে নয়, ও আমার স্ত্রী তোশিবা। তুমি কিছু বলছো না কেন? ঠিক তখনই তোশিবা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, মিথ্যা কথা কেন বলছেন আমার সাথে? আপনার বিয়ে হয়েছে কখন? দেখুন, আপনাদের বাড়িতে কাজ করি বলে নিজের ইজ্জত বিলিয়ে দিতে আসেনি। এরপর যদি আমার দিকে আপনার নজর পড়ে তাহলে আমি ভুলে যাব আপনি আমার মালিকের ছেলে। তোশিবা কি হয়েছে তোমার? কেন এমন কথাবার্তা বলছো? ভাবি, তোমরা কিছু বলছো না কেন? তখনই ভাবি তোশিবাকে কিছু না বলে উপরের দিকে চলে যাচ্ছে। আমি আবার তোশিবার হাতটা ধরেছি। বলো তোমার কি হয়েছে? ছাড়ুন বলছি, তা না হলে ভালো হবে না কিন্তু। ছাড়বো না, দেখি তুমি কি করো। চলো আমার সাথে। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান বলছি। ঠিক তখনই তোশিবা ওর হাতটা টান মেরে ছাড়িয়ে নিয়ে আমাকে থাপ্পড় দিতেছিল। তখনই আমি ওর হাতটা ধরে নিয়েছি। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে। তখনই আমি তোশিবাকে জোরে একটা থাপ্পড় দিয়েছি। তোশিবা গিয়ে স্নেহার পায়ের সামনে পড়েছে। তোশিবাকে থাপ্পড় দিয়ে আমার নিজের কাছে খারাপ লাগছে। তোশিবা নিচে পড়ে আছে, আমি রুমে চলে এসেছি। তোশিবার হঠাৎ করে কি হলো? সব কিছু তো গুছিয়ে নিয়েছিলাম, তাহলে কেন এমনটা করছে? মনের মাঝে হাজারো প্রশ্ন তৈরি হতে থাকলো। মন খারাপ করে খাটের উপর শুয়ে পড়েছি।
কিছুক্ষণ পর ভাবির ডাক। সৌরভ, ডিনার করবে, এসো। ভালো লাগছে না, তুমি যাও, আমি খাবো না। তা বললে হবে না, এসো আমার সাথে। ভাবি তোশিবা কেন এমনটা করছে আমার সাথে? আমি তো সব কিছু ভুলে ওকে মেনে নিয়েছি, তোশিবাকে ভালোবাসতে শুরু করেছি, তাহলে কেন এমনটা করলো? আমি বলতে পারবো না, তবে তুমি অফিস যাবার পরে আমি একটু বাইরে গেছিলাম। বাইরে থেকে এসে দেখে তোশিবার কথাবার্তা কেমন একটা চেঞ্জ। আম্মা তোশিবাকে যা বলেছে তাই করছে। নিশ্চয়ই আম্মার কোনো নতুন ফাঁদ পেতেছে, আর সেই ফাঁদে তোশিবা পা দিয়েছে। হয়তো পারে, কিন্তু তোশিবা কেন পা দিবে? আমি কিছু চিন্তা করতে পারছি না, আমার কিছুই ভালো লাগছে না। তুমি যাও, আমি একা থাকবো। না, তা হবে না, তুমি চলো আমার সাথে। বলে ভাবি জোর করে আমাকে টেনে নিয়ে গেছে খাবার টেবিলের সামনে। খাবার টেবিলে বসে আছে, কোথাও তোশিবাকে দেখছি না, বারবার চোখগুলো তোশিবাকে খুঁজতেছে। সৌরভ, খানা খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। তোমাদের তো আনন্দের দিন, তোমরা বেশি করে খাও, আমি গেলাম। বলে খাবার টেবিল থেকে উঠে গেছি। সৌরভ, এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি হবে? খাবার শেষ করে তারপর রুমে যা। আচ্ছা আব্বা, আপনি কি করে সব কিছু সহ্য করছেন? সংসার সুখে রাখতে একজনকে বোবা আর কানে শুনেও না শোনার মতো করে থাকতে হয়। তোর মা সবকিছু করেছে, করুক। আমি তো বাড়িতে আর কতক্ষণ থাকি? ছেলে আর বউদের সামনে কি শুরু করেছো? আমি কি আমার মনের কথা বলতে পারবো না? তোমরা ঝগড়া করো, আমি গেলাম। তখনই কলিং বেলটা বেজে উঠছে। আমি গিয়ে দরজাটা খুলেছি, তখনই যেয়ে দেখি তোশিবা দাঁড়িয়ে আছে। তোশিবা ভিতরে ঢুকে সোজা দাদির রুমের দিকে যেতেছিল, তখনই আমি বলি, তোশিবা দাঁড়াও, তুমি কোথায় গেছিলে? শিবাকে আমি বাহিরে পাঠিয়েছিলাম আমার একটা কাজের জন্য। বাহিরে তোমার কাজে গেছিল? কি কাজ করতে গেছিলা? আর বাড়িতে আমরা সবাই আছি, তা সত্ত্বেও তোশিবাকে কেন পাঠালে? কারণ ওই কাজটা তোদের দিয়ে হতো না, তাই তো শিবাকে পাঠিয়েছিলাম। কি এমন কাজ আমাদের দিয়ে হতো না? তোশিবা দাঁড়িয়ে আছো কেন, বলো কোথায় গেছিলে? দাদি তো বলছে ওনার কাজে গেছিলাম, তাও কেন বারবার জেরা করছেন? কাজের মেয়ের মতো থাকবে, মালিকরা যা বলবে তার সঠিক উত্তর দিবে, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তখনই তোশিবা আমার দিকে তাকিয়েছে, ওর চোখে পানি টলমল করছে। আম্মা, এক কাজ করেন, টুনটুনিকে ফোন করে বলে দেন আর আসতে হবে না। ফ্রিতে কাজের মানুষ পাওয়া গেলে টাকা দিয়ে কেন টুনটুনিকে রাখতে যাবেন? তাসবা, তুমি যাও। আর সৌরভ, আগামীকাল স্নেহা আসবে, ওকে নিয়ে তুই একটু ঘুরতে যাবি। স্নেহা আসবে মানে? আমার কাজ আছে, আমি কাউকে নিয়ে ঘুরতে যেতে পারবো না। তোর অফিসে পরে যাবি, স্নেহা চায় তোর সাথে কিছুটা সময় কাটাতে। আমি চুপ করে আছি, হঠাৎ একটা কথা মনে হলো। আম্মা, স্নেহার সাথে ঘুরতে যাব, কিন্তু আমাদের সাথে তোশিবাকে যেতে হবে। যদি রাজি থাকেন তাহলে আগামীকাল 4টার পর যাব। তাসপিয়া ওদের সাথে গিয়ে কি করবে? কি করবে সেটা তো গেলে বুঝবে। আর তাছাড়া কাজের মেয়ের সাথে থাকলে স্নেহার ব্যাগটা হাতে নিয়ে রাখতে পারবে। যদি তোশিবার সাথে যাই তাহলে আমি যাব। কথাটা বলে আমি চলে এসেছি। রুমে এসে কিছুটা শান্তি পেয়েছি। যেভাবে হোক তোশিবা কেন এমন করতেছে। শুয়ে পড়েছি আর মনে মনে কিছু প্ল্যান করেছি। আজকে রাত্রিটা ছটফট করে কাটিয়ে দিলাম। সকালে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি সবাই খাবার টেবিলে। সৌরভ, এসেছিস? বস, আমি আরও তোর ভাবিকে পাঠাচ্ছিলাম। নাস্তা করব না, আমার কাজ আছে, বাইরে নাস্তা করে নিব। বস, কথা আছে। বলেন, কি বলবেন? তাসপিয়াকে তোদের সাথে যেতে দেব, এবার স্নেহাকে একটু সময় দিতে পারবি তো? ঠিক আছে, আমি রাজি আছি। তোশিবা চা বানাচ্ছে, আমি তাকিয়ে আছি। আজকে তোমাকে এতটা মজা দেখাবো, সেইটা সারা জীবন মনে থাকবে। নাস্তা করে যা। না, করব না বলে বেরিয়ে এসেছি। আজকে বাসে করে অফিসে এলাম, কারণ বিকালে স্নেহা আর তোশিবা যদি আসে, তাই বাইক নিয়ে আসিনি। কাজ করছে নিজের মতো করে। বিকালে বেরিয়ে গেলাম অফিস থেকে। নিচে নেমে দেখি তোশিবা আর স্নেহা দাঁড়িয়ে আছে। তোশিবা বাড়িতে যেই কাপড়টা পরেছিল সেইটা পরে এসেছে। আমি কাছে গেছি। হাই সৌরভ, কেমন আছো? ভালো বলে স্নেহাকে জড়িয়ে ধরেছি তোশিবার সামনে। স্নেহা তো পুরাই অবাক হয়ে গেছে। স্নেহা,
তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। তোশিবা, তোমার কি এর চাইতে ভালো কোনো ড্রেস ছিল না? কাজের মেয়ের পোশাক এর চাইতে ভালো হবে কি করে? আর আমার আর আমি কাজের মেয়ে, খারাপ পোশাক পরলে কেউ ডাক দিবে না। তোমার এই পোশাকে আমাদের সাথে গেলে আমাদের সম্মানে লাগবে। স্নেহা চলো আগে শপিংয়ে যাই, তোমাকে আমি ফার্স্ট গিফট করব। তাই চলো। একটা সিএনজি করে শপিং মহলে গেলাম। তোশিবা নিজেকে কেমনভাবে লুকিয়ে লুকিয়ে রাখছে। স্নেহা, তোমার কি লাগবে বলো? তুমি যা গিফট করবে তাই। ঠিক আছে। স্নেহা সহ তোশিবাকে সাথে করে একটা শোরুমে ঢুকলাম। স্নেহা, তুমি এই জামাটা ট্রাই করতে পারো, তোমাকে অনেক সুন্দর লাগবে। সাথে এইগুলি নিয়ে যাও, যেইটা ভালো লাগে সেইটা নিয়ে নিবে। সত্যি বলছো? এই যে, তুমি এখানে কেন এসেছো? তোমার সাধ্যের কাপড় এই শোরুমে নেই। এই যে রাস্তার ডাকাডাকি করে বিক্রি করছে, ওইখান থেকে গিয়ে কেনেন। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে, লজ্জা পেয়ে বেরিয়ে আসতেছিল। তখনই আমি ওর হাত ধরেছি। তোশিবা দাঁড়াও, উনি আমার সাথে এসেছে, আর তোমাকে বলছি কাস্টমারদের সাথে আপনাকে এমন ব্যবহার করতে কে পাঠিয়েছে? সেলসম্যান চুপ করে আছে। আমি একের পর এক কথা বলে যাচ্ছি, তখন ম্যানেজার এসেছে। সরি স্যার, বুঝতে পারিনি, ক্ষমা করে দেন। বলেন স্যার, কি লাগবে আপনার? আপনাদের শোরুমে সবচেয়ে দামি কাপড়গুলি দেখান। আমার কিছু লাগবে না। তোমার না লাগলে কি হইছে, আমি কিনে দিচ্ছি। তোশিবাকে আমার পছন্দ মতো কিনে দিলাম। যাও, জামাগুলি ট্রায়াল রুম থেকে ট্রাই করে আসো। বলছি না লাগবে না। তখনই তোশিবার হাত ধরে জিন্স ট্রায়াল রুমে নিয়ে গেছি। একদম চুপ, বেশি চেঁচামেচি করলে ঠোঁটে কিস করে বসে থাকবো। তখনই তোশিবা চুপ হয়ে গেছে। আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তুমি ট্রাই করে দেখো। তোশিবাকে ভিতরে রেখে আমি বাহিরে এসে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর তোশিবা বেরিয়ে এসেছে, আমি তাকিয়ে আছি। ওইদিকে স্নেহা এসে আমাকে জিজ্ঞেস করছে। সৌরভ, আমাকে কেমন লাগছে? আমি তোশিবার দিকে তাকিয়ে বলি, অনেক সুন্দর, মন চাইছে তোমাকে এমনভাবে তাকিয়ে থাকি। তখনই স্নেহা আমার শরীরে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে। আমার দিকে তাকিয়ে তো বলবে নাকি? তখনই স্নেহার দিকে তাকিয়ে বলি, হ্যাঁ তোমাকেও সুন্দর লাগছে, তবে তোশিবার মতো নয়। আরে এইটা কি বলছি? তখনই স্নেহা বলে। সৌরভ, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আমি আমার বাবা মাকে বুঝিয়ে বলবো। তুমি তো সেবাকে নিয়ে সুখে থাকবে। আমি গেলাম। স্নেহা, তোমাকে ধন্যবাদ। তোসিবা, তোমাকে সত্যি কথা বলি। সত্যি বলতে, আমাদের আজকের দেখা করাটা তোমাকে ঘিরে। মানে কি বলছেন? বলছি, গতকাল রাতে সৌরভ আমাকে ফোন করে আর সব কিছু বলে দেয়। আজকে দেখা করাটা মাত্র তোমাকে সাথে আনা। তোমরা থাকো, আমি যাই। ধন্যবাদ স্নেহা তোমাকে। স্নেহা চলে গেছে। আমি শোরুমে বিলটা দিয়ে তোশিবাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তোশিবাকে নিয়ে হাঁটতেছি। তোশিবা আমার কাঁধটা জড়িয়ে ধরে রাখছে। তখনই বলি, তোশিবা, তোমার বাবা কেমন আছে? ভালোই আছে। ভালো থাকলেই ভালো, চলো আজকেই তোমাদের বাড়িতে যাব। তখনই তোশিবা আমার হাতটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। এমন কি বলছি, হাতটা ছেড়ে দাঁড়িয়ে গেলে? আমি তো বলেছি শুধু তোমাদের বাড়িতে যাব। তোশিবা কিছু বলছে না। যখনই ওর হাত ধরতে যাব তখনই তোশিবা উল্টা পথে হাঁটা ধরছে। আমি কিছুটা বিরক্ত হয়ে ওর পিছু পিছু হাঁটা দিলাম। দৌড়ে গিয়ে তোশিবার হাতটা ধরেছি। কি হলো, এমনভাবে পালিয়ে যাচ্ছ কেন? আমার কাজ আছে, আমাকে যেতে দিন। এখন আমি আমাদের বাড়িতে যেতে পারবো না। মানে কিসের কাজ তোমার? যেটা আপনাকে বলতে পারবো না সেটা আপনাকে বলতে পারবো না। সময় হলে সবটা আপনাকে খুলে বলবো। এখন যেতে দিন প্লিজ। কেন বলতে পারবে না? তোশিবা আমার কাছে লুকিয়ে তোমার কী লাভ হবে বলো? একটা সুখের সংসারে তখনই ঝগড়া তৈরি হয় যখন কোনো স্বামী স্ত্রীর মাঝে গোপনীয়তা তৈরি হয়, আর সেই গোপনীয়তা থেকে সন্দেহ তৈরি। দয়া করে আর যাই করো, আমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখো না প্লিজ। বলছি তো আমাকে কিছুটা সময় দিন, আমি সব বলবো। এখন কিছু বললে আমাদের দুজনের জন্য সমস্যা হবে। সমস্যা হলেও আমি জানতে চাই কী কারণে আমার সাথে তুমি এমনটা করছো। আমি বলতে পারবো না। আর একটা কথা, যদি আমাকে এতটা ভালোবেসে থাকেন তাহলে আমাকে এখন কিছু জিজ্ঞাসা করবেন না। কিছুটা চুপ থেকে বলি, আচ্ছা ঠিক আছে, কিছু জিজ্ঞেস করব না, চলো এখন আমার সাথে। তোশিবা অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে নিয়ে আসলাম নিচে। তোশিবা কোনো কিছু বলছে না। হঠাৎ দেখি কাচের চুড়ি বিক্রি করছে। আমি
তোশিবাকে সাথে করে নিয়ে গেলাম চুড়ি দোকানের কাছে। ভাই, ওই চুড়িগুলি দেন তো। চুড়িগুলি আমার কাছে দেন দেখি, হাতে লাগে কিনা। এইগুলি তোমার জন্য নয়। তাহলে কার জন্য নিচ্ছেন? তা না জানলে হবে? 2 জোড়া চুড়ি নিয়ে নিলাম। আমার চুড়িগুলি ভাঙছেন যে, ওইগুলি কিনে দেন। মানে আমি কখন ভাঙছি চুড়ি? মনে নেই আপনার? যখন আমরা রুমে ছিলাম তখন আপনি জোর করে আমার হাত ধরে দেয়ালে আটকিয়ে রেখেছিলেন, আর তখন তো আমার চুড়ি ভেঙে হাতে ঢুকে গেছে। দেখেন, এখনো হাতের কাটা দাগটা শুকায়নি। তোশিবার দিকে দোকানের সবাই তাকিয়ে আছে, সাথে আমার দিকেও। তোশিবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আশেপাশে মানুষ দেখছে তোমাকে। এই নাও চুড়ি, এইগুলো তোমার জন্য নিয়েছি। ভুল কিছু বলিনি। মানুষ থাকলে কি? হ্যাঁ, তুমি সত্যি বলো। নাও চুড়ি। চুড়িগুলো পরিয়ে দেন। আমার ইচ্ছা আমার বর আমাকে চুড়ি শাড়ি পরিয়ে দেবে। আমার সাথে হাঁটতেছে আর বলতেছে। চুপ থাকবে নাকি? কানগুলি ঝালাপালা করে ফেলছো। এত কথা বলো কেন? তখনই কান্না করে দিচ্ছে। এমন ভাব ধরছে মনে হচ্ছে এক্ষুনি কান্না করবে। কি হলো, আবার শুরু হয়ে যাবে নাকি? আপনি আমাকে একটু ভালোবাসেন না? সব সময় ধমক দিয়ে কথাবার্তা বলেন। কোথায় ঘুরতে এসেছেন, আমার সাথে সুন্দর করে কথাবার্তা বলবেন, তা না ঝগড়া করছেন। ঝগড়াটা তো তুমি শুরু করেছো। এখন কথা কম বলে চলো বাড়িতে যাই। এত তাড়াতাড়ি চলে যাবেন? মাত্রই তো সন্ধ্যা 6টা বাজে। হ্যাঁ, এত তাড়াতাড়ি যাব? এখন এসো। তোশিবা মন খারাপ করে সিএনজি এর ভিতর বসেছে। তোশিবা পাশে বসে আছে। আমি ড্রাইভারকে বলে দিয়েছি ঠিকানা। দাও, চুড়িগুলো আমি পরিয়ে দেই। এই যে নেন, চুড়িগুলো আমার হাতে লাগবে তো? হ্যাঁ, লাগবে। তোশিবা তাকিয়ে আছে। আমি পরিয়ে দিয়েছি। বাহ, অনেক সুন্দর লাগছে তো চুড়িগুলি তোমার হাতে। তোশিবা অনেক খুশি হয়েছে। ঘন্টা খানেকের মধ্যে সিএনজি ঠিকানা মতো চলে এসেছে। তোশিবা, নামো, আমরা এসে গেছি। তোশিবা নেমেই বলে, আমরা হসপিটালে এসেছি কেন? হাসপাতালে দরকার আছে। তোশিবার দিকে তাকিয়ে দেখি তোশিবা চেহারাটা ছোট করে নিয়েছে। কি হলো তোশিবা, মন খারাপ করে নিয়েছো কেন? কোথায় মন খারাপ করেছি? এখানে কেন এসেছেন বলেন? ভিতরে গেলে বুঝতে পারবে। তোশিবার হাত ধরে ভিতরে নিয়ে গেছি। ভিতরে ঢুকে সোজা 3য় তলায় উঠে গেলাম। যখনই সামনে এগিয়ে যাচ্ছি ততই তোশিবার বুকের ভিতরে ধুকপুকানি বাড়ছে। যখনই একটা আইসিইউতে নিয়ে ঢুকতেছিলাম তখনই তোশিবা বলে, আপনি এই রুমের ভেতরে ঢুকছেন কেন? তুমি কি ভাবছো আমি কিছুই জানতে পারবো না? তোমার বাবা স্ট্রোক করছে, সেটা আমি জানতে পারবো না তা কি করে হয়? তখনই তোশিবা আমাকে জড়িয়ে ধরেছে। ভাবি আমাকে ফোন করেছে। আমি অফিসে আসার পর তখনই সবটা বলেছে। এরপর স্নেহার সাথে সবকিছু শেয়ার করেছি, আর তোমাকে সাথে নিয়ে এখানে এসেছি। আমাদের কাছে কোনো টাকা ছিল না। আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। তখন দাদি আমাকে বলে উনি টাকা দিবে, কিন্তু আপনাকে ডিভোর্স দিতে হবে। আমি রাজি হই। তখন উনি আপনার আম্মার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দেয়, আর আমাকে বলে আপনার সাথে খারাপ আচরণ করতে। আর তুমি আমাকে না জানিয়ে রাজি হয়ে গেলে। জানো আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমাকে ক্ষমা করে দেন। সে তো কবেই করে দিয়েছি। যাও এখন ভিতরে যাও। তোশিবা ভিতরে গেছে, সাথে আমিও গেছি। তোশিবার মা সাথে ছিল। আমাকে দেখে উনি অনেক খুশি হয়েছে। বাবা, তুমি এসেছো? কেন, আমার আশা কি এখানে বারণ আছে নাকি? না বাবা, তোমার মা বলছে তুমি নাকি আসবে না। এখন এসব বাদ দাও তো মা। বাবা, তুমি এখন কেমন আছো? তখনই ডাক্তার এসেছে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার বলছে 2 দিন পর ছাড়বে। আমরা কিছুক্ষণ বসে সময় কাটালাম। তোশিবা, এখন চলো, আবার আগামীকাল তোমাকে নিয়ে আসবো। তুমি তখন অনেক সময় থাকতে পারবে। আচ্ছা বাবা, মা, আমরা এখন যাই। শাশুড়ি মাকে না জানিয়ে এসেছি, জানতে পারলে অনেক ঝামেলা করবে। ঠিক আছে তোশিবা, তোরা এখন যা। আচ্ছা, এখন যাই কেমন? ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে এসেছি। বাড়িতে জানতে পারলে অনেক ঝামেলা করবে। তুমি চুপ থাকবে, সব আমি সামলিয়ে নিব। এখন চলো। তোশিবাকে নিয়ে একটা সিএনজি করে বাড়িতে এসেছি। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিয়েছি। কিছুক্ষণ পর ভাবি দরজা খুলে দিয়েছে। আজ তো ভালোই ঘোরাফেরা হয়েছে। হ্যাঁ, সবটা তোমার কল্যাণে। তখনই আম্মা আর দাদি এসেছে। দাদি তোশিবার দিকে তাকিয়ে আছে। আম্মা তোশিবাকে বলে, তাসপিয়া, তুমি তো অন্য একটা কাপড় পরে গিয়েছিলে, এই নতুন কাপড় কোথায় পেলে?
তোশিবা কিছু বলতেছিল, তখনই আমি বলি কাপড়ে ময়লা পড়েছিল, তাই এই জামাটা আমি কিনে দিয়েছি। হাতে চুড়িও তুই কিনে দিয়েছিস? হ্যাঁ, আমার বউকে আমি কিনে দিব না তো কে কিনে দিবে? আম্মা, আজকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি? তোশিবাকে ছাড়া আর কাউকে আমি বউ হিসেবে মেনে নিচ্ছি না। এখন আপনারা বলেন, তোশিবাকে কোনো শর্ত ছাড়া কি আমার বউ হিসেবে অধিকার দিবেন? আমরা তো অধিকার দিতে চাই, কিন্তু তাসপিয়া তো তোকে বর হিসেবে মানতে রাজি নয়। তাসপিয়া রাজি হলে এখানে আমাদের কোনো আপত্তি নেই, কি বলেন শাশুড়ি মা? হ্যাঁ বউ, তুমি ঠিক বলছো। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। তোশিবা, তুমি আমাকে ভালোবাসো তো? যদি ভালোবাসো তাহলে আমার হাত ধরে চলে এসো। আজ থেকে আমার সাথে আমার রুমে থাকবে। তোশিবা দাঁড়িয়ে আছে, তখনই দাদি বলে, সৌরভ, এর পরেও তুই বলবি তোশিবার সাথেই সংসার করবি? হ্যাঁ করব। তোশিবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলছি তুমি শুনতে পাওনি? তখনই তোশিবা আমার হাত ধরেছে। তা দেখে আম্মা আর দাদি সহ সবাই অবাক হয়ে গেছে। তাসপিয়া, তুমি ভুলে গেছো? কিছুই ভুলেনি, সব মনে আছে। আম্মা, আমি সবটা জেনে গেছি, আর আপনাদের কোনো কথা মানতে পারবো না। অনেক করেছেন আমার জন্য, আর কিছু করতে হবে না। তোশিবা এসো, রুমে যাব, অনেক ক্লান্ত লাগছে। তখনই আম্মা বলে, সৌরভ, তুই কি চাস, এই বাড়িতে থাকতে নাকি তাসপিয়াকে বউ হিসেবে? যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তাসপিয়াকে এক্ষুনি ডিভোর্স দিতে হবে, আর যদি তাসপিয়াকে চাস তাহলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই মেয়েকে আমি জীবনেও বাড়ির বউ হিসেবে মানতে পারবো না। এখন তুই বল কি চাস? আম্মার কথাটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কি করব এখন? তোশিবা আমার দিকে তাকিয়ে আছে। তখনই আমি বলি, আম্মা, আপনাদের সাথে তো 25টা বছর কাটিয়েছি, আপনাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আপনি মা, আপনার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই, কিন্তু আপনি যখন আমাকে 2টা অপশন দিয়েছেন, আমি একটা বেছে নিলাম। সেটা হলো তোশিবাকে, কারণ যেই মেয়েটা আমাকে বিশ্বাস করে আমার সাথে এই বাড়িতে এসেছে, তাকে ঠকানো ঠিক হবে না। আম্মা, আপনি কি বলছেন এসব? ভাই কেন যাবে বাড়ি ছেড়ে? আর এত রাতে ওরা যাবে কোথায় এখন? বড় বউ, তুমি চুপ থাকো। সৌরভ যেহেতু ওর বউ নিয়ে থাকতে চায়, তাহলে এখানে আমাদের কি বলার আছে বলো? সৌরভ, তুই এখনই বেরিয়ে যা তোর বউ নিয়ে। ভাবি, তুমি চিন্তা করো না, আমি তোশিবাকে নিয়ে অনেক সুখে থাকবো। তোশিবা, তুমি একটু দাঁড়াও, আমি আমার কাপড়গুলি নিয়ে আসছি। তোশিবা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে আমার কাপড়গুলি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছি। মনটা খারাপ করে নিচে নেমেছি। তোশিবা দাঁড়িয়ে আছে, আমি ওর কাঁধের উপর হাত রেখে ওকে নিয়ে বেরিয়ে আসতেছি। তখনই ভাইয়া বাড়ির ভিতরে ঢুকছে। কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস? শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মন ছটপট শুরু করেছে নাকি? ভাইয়া ভাবির আর মা বাবা দাদির খেয়াল রাখিস, চলে যাচ্ছি আমি বাড়ি ছেড়ে তোশিবাকে নিয়ে। কি বলছিস? মজা করছিস নাকি? তোর তো আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, সেটাই বল, শ্বশুর বাড়িতে যাচ্ছিস? শাহেদ শোনো, সৌরভ আর তোসিবা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বড় বউ, তুমি ইদানিং একটু বেশি অধিকার ফলাচ্ছ। তোমাকে বারণ করেছি, তাও কেন কথা বলছো? আম্মা, আমি যা শুনছি তা কি সত্যি? সৌরভ আর তোশিবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কেন? সাহেদ, তুই সবে মাত্র এসেছিস, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তুমি চুপ থাকো, আমাদের সংসারে সব নষ্টের মূল তুমি। আমার ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমি গিয়ে ফ্রেশ হই? সৌরভ, দেখি ব্যাগ দে। বলে ভাইয়া আমার হাত থেকে ব্যাগটা নিয়ে গেছে। আরে বোকা, তোর বাড়ি, তোর ঘর, তুই কেন বাড়ি ছেড়ে যাবি? আর যদি যেতেই হয় তাহলে দুই ভাই একসাথে যাব। শাহেদ, সৌরভকে বলছি তোসিবাকে ছেড়ে দিতে, কিন্তু সে তোসিবাকে নিয়েই থাকবে। আমি চাই না তোসিবা এই বাড়িতে থাকুক। সৌরভ যদি তোশিবাকে নিয়ে সুখে থাকে, তাহলে আপনি আমি কেন ওদের মাঝে ভিলেন হতে যাব? আচ্ছা আম্মা, সত্যি করে বলেন তো, আমাদের আপন মা তো আপনি। শাহেদ, তুই এটা কি বলছিস? তোদের আপন মা আমি না? আমারও কেন জানি মনে হচ্ছে আপনি আপন মা না আমাদের। যদি আপন মা হতেন তাহলে আমাদের সাথে এতটা খারাপ আচরণ করতেন না। তুমি শুনছো তোমার দুই ছেলে আমাকে কি বলছে? সেটা তোমাদের ব্যাপার, তবে আমি যদি কিছু বলি তাহলে তুমি আর মা দুজনে আমাকে চুপ করিয়ে দাও।
সৌরভ, তুই একা যাবি কেন? গেলে আমি আর তোর ভাবি সহ একসাথে যাব। আচ্ছা আম্মা, তোশিবাকে মেনে নিলে কি এমন সমস্যা হবে তোমাদের শুনি? আছে অনেক সমস্যা। তাছাড়া সৌরভ 3 মাস অপেক্ষা করলে ওর কি সমস্যা হতো শুনি? 3 মাস কেন, 3 মিনিট আমি তোশিবাকে ছাড়া থাকতে পারবো না। বিয়ে করেছি কি আলাদা থাকার জন্য নাকি? দেখেছিস ওর কথাবার্তা? সৌরভ জীবনে কোনোদিন আমার মুখে মুখে তর্ক করেছে বল? কিন্তু এখন একমাত্র এই মেয়েটার জন্য আমার মুখে মুখে তর্ক করে। সৌরভের বউ সৌরভকে জাদু টোনা করেছে, তা না হলে হঠাৎ করে এতটা বউ পাগলা হয়ে গেল কেন? আমারও তাই মনে হচ্ছে। মেয়েটা যতদিন ধরে আমার সাথে থাকে রাতে কি সব বিড়বিড় করে আর হাত পাও নাড়াচাড়া করতে থাকে। আমার মনে হচ্ছে জাদুটোনা করছে। হ্যাঁ করছে, তাতে সমস্যা কি? স্বামী যদি বউকে না ভালোবাসে তাহলে স্ত্রীর অধিকার আছে জাদুটোনা করে কাছে রাখার। আমাকে জাদু করছে তোশিবার ভালোবাসা। এত কথা না বাড়িয়ে এখন বলেন, সৌরভ আর তোশিবাকে কোনো শর্ত ছাড়াই এই বাড়িতে থাকতে দিবেন কিনা? না, দিব না। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি আমার বউ নিয়ে। তোমরা শাশুড়ি আর বউ মিলে এই বাড়িতে থাকো। তোরা যাবি তাহলে আমি এখানে থেকে কি করব? আমিও চলে যাব তোদের সাথে। তখনই দাদি আর মা দুজনের মধ্যে আস্তে আস্তে কিসব কথাবার্তা বলছে। অনেক হয়েছে, সমস্যা নেই। তোরা সুখে থাকলে আমার কোনো কিছুই বলার নেই। সৌরভ, আমি তোশিবাকে মেনে নিলাম, কিন্তু আমার একটা কথা আছে। আবার কি কথা? রাত অনেক হয়েছে, এখন বলতে পারবো না, সকালে বলবো। আমার এখন ঘুম পাচ্ছে, বাকি কথা সকালে বলবো। এখন সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। যা বলার এখনই বলো, নতুন করে আর কোনো বাহানা শুনতে চাই না। সৌরভ, রাতটা যেতে দে, এরপর নতুন কিছু বললে আমরা আমাদের কাজ করব। যা এখন রুমে গিয়ে রেস্ট নে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া বলে জড়িয়ে ধরেছি। ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেছে। তোশিবা এসো, রুমে যাব। তখনই দাদি বলে, শোনো সৌরভ, তোশিবা আমার সাথে থাকবে আজকের রাত্রিটা। আমার বউ তোমার সাথে থাকবে কেন? তোশিবা এসো তো বলে তোশিবার হাত ধরে টেনে নিয়ে এসেছি। দাদি আম্মা চেয়ে চেয়ে দেখছে আর ভিতরে ভিতরে জ্বলছে। রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছি, তখনই তোশিবা কান্না শুরু করে দিয়েছে। কি হলো, কান্না করছো কেন? আমার জন্য আপনার মা দাদির সাথে ঝগড়া করছেন? আমি আপনাকে অনেক ঠকিয়েছি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। তখনই আমি তোশিবাকে বুকে জড়িয়ে নিয়েছি। ধুর বোকা, এইটা তো আমার কর্তব্য। তোমাকে আমি আগলে রাখবো না তো কে রাখবে? তাই বলে নিজের মা দাদির বিরুদ্ধে গিয়ে? যারা তোমার আমার ভালোবাসার মাঝে আসবে সবার বিরুদ্ধে, তা আমি কি তোমাকে কিস করতে পারি? সে অধিকারটা কি পেয়েছি নাকি এখনো বাকি আছে? তখনই তোশিবা আমাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরেছে। আমার বুকের হার্টবিট বাড়তে আরম্ভ করেছে। কি হলো, কিছু বলছেন না যে? কি বলবো? না বললে কিছু করেন। হ্যাঁ, তাই ভালো বলে ওর মাথায় কিস করেছি। তোশিবা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছো কেন? চুলে কিস করলে হবে? বলে আমাকে নিয়ে সোজা খাটের উপর। আজ অনেক দিন পর তোশিবার সাথে আমার প্রথম আশা পূরণ হলো। তোশিবাকে একদম আপন করে কাছে পেয়েছি। তোশিবা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি তোশিবা শুয়ে আছে। তোশিবা উঠো, ফ্রেশ হবে। তোশিবার কোনো শব্দ পাচ্ছি না। তোশিবা ঘুমে বিভোর হয়ে আছে। আমি তোশিবার কপালে গালে কিস করেছি। তোশিবা নড়ে চড়ে চোখ মেলছে। কি হলো, থামলেন কেন? আদর করতে কৃপণতা করছেন দেখি, নাকি মা না করছে আদর করতে? কি বলে তুমি? বলে তোশিবাকে ঝাপটে ধরেছি। দুজনে কিছুটা দুষ্টামি করে ফ্রেশ হয়ে নিলাম। দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নামতেছি। যখনই নিচে গেছি তখনই চেয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। সবার কাছে যখন গেছি ঠিক তখনই দেখি বিন্তি ও তার বাবা মা এসেছে। এসেছেন মহারানী। আসেন মা বিন্তি। বলো তো, বিয়ের দিন তোকে তোশিবা কি বলেছে? তখনই বিন্তি এমন কথা বলছে শুনে আমি সহ সবাই তোশিবার দিকে তাকিয়ে আছি। তোশিবা আপুর কোনো দোষ নেই। আমি নিজেই সৌরভ ভাইয়াকে আমি বিয়ে করতে রাজি হইনি, বরং তোশিবা আপু আমাদের আর আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে বিয়েটা করেছে। আমি না করেছিলাম আপুকে বিয়েটা করতে, কিন্তু উনি বলছে। ছেলেটা কত আশা করে এসেছে বিয়ে করবে, যদি বিয়ে না করতে পারে তাহলে মনে অনেক বড় একটা আঘাত পাবে। এক কাজ করি, আমি ছেলেটাকে বিয়ে করে নিই। তখন আমি সহ সবাই তোশিবার দিকে তাকিয়েছি। প্লিজ আপনারা দয়া করে আর আপুটাকে আমার জন্য কষ্ট দিবেন না। তোমাদের নতুন করে ওর হয়ে আর কোনো সাফাই গাইতে হবে না। ভাই সাহেব, আমার যা ক্ষতি করার তা তো করেই দিয়েছেন, এখন আবার এনেছেন কেন?
দেখেন, আমাদের জন্য মেয়েটা বিয়ে করেছে, তার জন্য যে ওকে এমনটা শাস্তি দিবেন এটা কিন্তু ঠিক না। আপনাকে কে বলছে আমরা ওকে শাস্তি দিই? আমি বলেছি, আর ওনাদেরকে এখানে আমি আসতে বলেছি। তোমরা শুধু বলো তোশিবা ইচ্ছা করে এমনটা করেছে, আর তার জন্য ওকে বাড়ির বউয়ের অধিকার দিতে তোমাদের সমস্যা? আমাকে একটু কথা বলতে দিবে সবাই? দেখুন ভাই সাহেব, আপনাদের বলি, আমাদের যা হবার তা তো হয়ে গেছে, আর নতুন করে কিছু বলতে চাই না। এবার আপনারা আসতে পারেন। আমি আমার ছেলে ও ছেলের বউদের নিয়ে সংসার করব, সেটা একান্ত আমার ব্যাপার। আন্টি, আমার কথাটা শুনবেন? তুমি ছোটর মতো থাকো, বলেছি না এবার যেতে পারো। আঙ্কেল আন্টি আর বিনতি বোন আমার, তোরা যা, আমি নিজেকে মানিয়ে নেব। আপনারা আমার জন্য চিন্তা করবেন না। হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আছি তোশিবার পাশে। ওনারা কোনো কথা না বলে চলে গেছে। তখনই আম্মা আব্বাকে আচ্ছা মতো ধুলাই করছে। আমি যা বলবো সবাইকে সেটা মেনে নিতে হবে। আগে বলেন, তারপর চিন্তা করব। সৌরভ, তোর সাহস এতটা বেড়ে গেছে আর আমার প্রতি তোর বিশ্বাস এতটা কমে গেছে? আমাকে তুই এতটা খারাপ মনে করলি? সৌরভ তো ঠিকই বলেছে, তুমি যা বলবে তা তো সবাই মানতে পারবে না। এখন বলো কি বলবে? আমার আবার অফিসে যেতে হবে। আমি গতকাল সারা রাত চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি যে তোশিবাকে আমি এ বাড়ির বউয়ের অধিকার দিলাম, আর আজ থেকে বাড়ির সব দায়িত্ব থাকবে বড় বউয়ের কাছে। এতদিন আমি সংসার চালিয়েছি, এখন থেকে আমার 2 মেয়ে সংসার চালাবে। তখনই ভাবি বলে, আম্মা আপনি সংসার পরিচালনা করবেন, আমাদের বলবেন, আমরা ওইভাবে কাজ করব। আপনি তোশিবাকে মেনে নিয়েছেন, এতেই আমরা সবাই খুশি। সংসারের চাবিকাঠি সব আপনার কাছে থাকবে। আম্মা আপনাকে অনেক কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? আরে তোর বোকা, আমি তো তোশিবাকে কিছুটা পরীক্ষা করে দেখেছিলাম, কিন্তু না, মেয়েটা খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলেটার মন জয় করতে পেরেছে। তোশিবা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? তখনই তোশিবা দৌড়ে এসে আম্মাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি। আম্মা তোশিবার চোখের পানিগুলি মুছে দিয়েছে। আচ্ছা, সবাই তো সবার কাছে ক্ষমা চাচ্ছে, এখানে আমাকে কি সবাই ক্ষমা করবে? আরে আপনি কি বলছেন? আপনি হলেন বাড়ির কর্ত্রী। আপনি যা করেছেন আমাদের ভালোর জন্য করেছেন, বরং আপনি আমার ছেলের বউদের ক্ষমা করে দেন। তখনই দাদি এসে তোশিবাকে বুকে টেনে নিয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে, আম্মা তোশিবাকে মেনে নিয়েছে। আচ্ছা তাহলে এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। না, আজকে আমরা সবাই তোশিবার বাবা মাকে সাথে করে নিয়ে ওনাদের বাড়িতে যাব। তোশিবার বাবার ইচ্ছে আমরা ওনাদের বাড়ি ঘরটা দেখে আসি। যাও, এখন গিয়ে সবাই রেডি হয়ে নাও। আর শাহেদ, তুই গিয়ে কিছুটা বাজার করে নিবি, সাথে সৌরভকে নিয়ে যাস। বাজার কেন? তোর শাশুড়িরা তো ঢাকায় অনেক দিন ধরে, আর তোর তো শালাশালি কেউ নেই, তাহলে বাজার করে খাওয়াবে কে? তাই তুই ওনার ছেলের মতো আচরণ করবি, কেমন? মানে কি বলছেন? তোশিবা, তোমার কোনো ভাই বোন নেই? না, আমার কোনো ভাই বোন নেই, আমি একা। ধুর, আমার কপালটা খারাপ। কেন? অন্তত একটা শালি থাকলে ভালো হতো, শ্বশুর বাড়িতে গেলে কিছুটা সময় কাটানো যেত। আফসোস করো না তোশিবা, তোমার শালি তোশিবা তোমার বউ। হ্যাঁ, ঘুরে ফিরে বটের তল। কি বলছেন? আহা, এখন ঝগড়া থামিয়ে যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তোশিবার বাবাকে হাসপাতাল থেকে নিয়ে এরপর যেতে হবে। আমরা সবাই যার যার রুমে গিয়ে তৈরি হয়ে এসেছি। এই প্রথম আমরা সবাই একসাথে কোথাও যাচ্ছি। আমি ড্রাইভ করছি, তোশিবা আমার পাশে বসে আছে, আব্বা আম্মা দাদি মাঝে, তারপরে ভাবি আর ভাইয়া। ঘন্টাখানেকের মধ্যে আমরা হাসপাতালে এসেছি। শাশুড়ি আমাদের সবাইকে দেখে অনেক খুশি হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না, আপনারা সবাই এসেছেন। আপনারা আজ কতদিন ধরে এখানে এসেছেন? আমরা আসিনি, এতে আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিবেন। বেয়াই সাহেব, কি যে বলেন আপনারা! আপনাদের জন্য তো আজ তোশিবার আব্বু বেঁচে আছে। আর বেয়ান সাহেবা তো প্রতিদিন একবার এসে খাবার দাবার সব কিছু ব্যবস্থা করে দিয়ে যেতেন, আর অপারেশনের টাকাটাও তো উনিই দিয়েছেন। থাক, এখন এসব কিছু বলতে হবে না। তা বেয়াই সাহেব কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তার, ওনাকে আমরা বাড়ি নিয়ে যেতে চাচ্ছি, আপনি কি বলেন? হ্যাঁ, নিয়ে যেতে পারেন, উনি এখন অনেকটা সুস্থ আছেন। আর আপনাকে বলি, একদম চিন্তা করবেন না, সবসময় চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আমি তাহলে বিলটা পেড করে আসি। ওনার বিল পেড করে দিয়েছে।
কে করছে? তখনই আম্মার দিকে দেখিয়ে বলে, গতকাল রাতে উনি পেড করে দিয়ে গেছেন, আপনারা চাইলে এখনই ওনাকে নিয়ে যেতে পারেন। আমার দিকে সবাই তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে সবাই তাকিয়ে আছিস কেন? তোসিবা ওর বাবা মাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। আর তাছাড়া এটা আমার কর্তব্য, একজন আত্মীয় বিপদে পড়েছে তাকে সাহায্য করা। আচ্ছা, এসব বাদ দিয়ে এখন চলেন, আপনাকে সাথে নিয়ে আপনাদের বাড়িতে যাব। সত্যি বলছেন? চলেন, আমি অনেক খুশি হলাম। সবাই মিলে গাড়িতে বসেছি। আমি গাড়ি চালাচ্ছি, তোশিবা লোকেশন দেখাচ্ছে। ঘন্টা 3 পরে তোশিবাদের বাড়িতে এসেছি। সবাইকে নামিয়ে দিয়ে আমি তোশিবা আর ভাইয়া গিয়ে বাজার করে নিয়ে এলাম। তোশিবাদের বাড়িটা টিন শেড, বিল্ডিং রুম 4টা। সৌরভ, কি ভাবছো? কিছু না, তবে তোমাকে অনেক ধন্যবাদ ভাবি। আমি কিছু করিনি, তুমি খুব লাকি তোসিবাকে বউ হিসেবে পেয়ে। বিন্তির থেকে তোসিবা 1000 গুণ ভালো মেয়ে, তুমি সবসময় ওর পাশে থাকবে, এতেই আমি খুশি। কারণ বোনরা চায় তার ভাইরা যেন সুখে থাকে। বড় বউ গিয়ে একটু তোসিবাকে হেল্প করো রান্নার কাজে। হ্যাঁ আম্মা, যাচ্ছি। ভাবি চলে গেছে, আমি দাঁড়িয়ে আছি। আশেপাশের লোকজন বাড়িতে আসছে জামাই দেখতে। সবাই আমাকে দেখে যাচ্ছে। আমি ভাইয়ার সাথে বসে গল্প করে যাচ্ছি। সব শেষে আম্মা তোশিবাকে মেনে নিয়ে বাড়ির বইয়ের অধিকার দিয়েছে। শুধু একটু নয়, সবটা জোরে এখন তোশিবার অধিকার। শ্বশুর বাড়িতে আমরা সবাই 2 দিন ভালোই মজা করেছি। তা কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো লাগছে, তবে তুমি আমাকে ভালোবাসতে ভুলে গেছো নাকি? কি বললেন আপনি? বলে আমার দিকে এগিয়ে আসছে। আমি দাঁড়িয়ে আছি। তোশিবা এসে আমার কাঁধে হাত রেখেছে, ওর ঠোঁটগুলি আমার দিকে এগিয়ে দিয়েছে। তোশিবা কে যেন আসছে। তখনই তোশিবা আমাকে ছেড়ে এক দৌড়। আমি হাসতেছি। ভালোই দুষ্টুমিতে চলছে আমাদের সংসার। বাড়িতে ফিরে এলাম। আমরা সবাই মিলে এখন সুখে আছি। এদিকে ভাবির বাচ্চা হয়েছে, একটা ছেলে সন্তান। পরিবারের সবাই অনেক খুশি, কিন্তু ভাবি খুশি হয়নি। আমার মেয়ের সন্তান হলে ভালো হতো। ভাবি চিন্তা করো না, আমার যমজ মেয়ে সন্তান হলে তোমাকে একটা দিয়ে দেব। ও তার মানে তোর যমজ বাচ্চা হবে? কিন্তু তোকে দেখে মনে হচ্ছে না তোর বাচ্চা হবে। সত্যি তোসিবা, তুমি পারো বটে। তা যমজ বাচ্চা হবে তা তোমাকে কে বলেছে? তখনই তোশিবা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বলে, আপনার ছেলে বলে আমাদের নাকি যমজ মেয়ে বাচ্চা হবে। আমি তো লজ্জা পেয়ে বেরিয়ে এসেছি। তোশিবা এসেছে, আমি চলে আসতেছি। তোশিবা পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলে, কি সামনের বছর আমার 2টা মেয়ে বাচ্চা হবে তো? হ্যাঁ, কেন নয়, 2টা না 7টা হবে একসাথে। আরে আমার মেয়ের বাপ দেখে রাগ করছে। রাগ করতে নেই আমার জান। বলে তোশিবা আমাকে জড়িয়ে ধরে রাখছে। দেখতে দেখতে কতগুলি দিন চলে গেছে। যত দিন যাচ্ছে ততই যেন আমাদের ভালোবাসা বাড়ছে। ভাবি, ভাইয়া, মা, দাদি, বাবা সবাই মিলে সুখে শান্তিতে আমাদের জীবন চলে যাচ্ছে।